প্রতিদিনের মতো আজও শীতলের দোকানে বসে আড্ডা দিচ্ছি। আরে ভাই, চা আর সিগারেট পেলে মন খুশি। উফ আল্লাহ, এমন দিন যেন প্রতিদিন আসে। সাথে রোমান আর সিয়াম তো আছেই। শালারা না থাকলে নিজেকে বড্ড একা একা মনে হয়। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি। দূরে দেখি একটা মেয়ে আমার দিকেই এগিয়ে আসছে। আমি দেখে কিছুটা অবাক হলাম। আমার দিকে আসে কেন? আস্তে আস্তে আমার দিকে এসে সাইড কাটিয়ে চলে গেল। এটা দেখে আমার বেস্ট ফ্রেন্ডগুলা হাসতে লাগলো। ওই কুত্তাগুলো, হাসিস কেন? তোকে সাইড কাটিয়ে চলে গেল মাইয়াটা। এই দেখ রোমান, বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। আচ্ছা এবার রোমান আমার কাছে এসে, দোস্ত, আমার একটা মাইয়া পটাইয়া দে না। এই শালা, আমাকে কি দেখে দালাল মনে হয় নাকি? দালাল নয়, তবে তুই তো লাভগুলো। তুই কি এমন করিস যে তোর কথায় মেয়েরা ফিদা হয়ে যায়? দূর শালা, ওসব কিছু না। ভাই, ওই ট্যালেন্টটা আমায় দে না কিছুদিন ধার। হ্যাঁ, এই কথাটা ঠিক। আমি প্রচুর ফ্লার্টিং করতে পারি, তবে লাভগুরু কিনা জানি না। এখন কোনো গফটফ নেই, সব ছাইরা চলে গেছে ওই একটু বেশি ফ্লার্টিং করার জন্য। আমি রোমানের দিকে তাকিয়ে, ওই দেখ একটা মেয়ে আসছে, যা ওর সাথে ফ্লার্টিং কর। তুই ইয়ারফোনটা কানে লাগা, আমি বলে দেবো ফোনেতে, আর শুনে শুনে তাই বলবি তুই। ধন্যবাদ ভাই। শালা এমন খুশি হচ্ছে যেন আমি আমার বিয়ে করা বউকে ওর হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ দোস্ত, যা এবার। সিয়াম ওখান থেকে আমার আর রোমানের কাণ্ড কারখানা দেখছে। ওই মেয়েটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে। আমি, এই যা। দোস্ত প্লিজ এটা পটাইয়া দিস। জি দোস্ত, তুই যা তো আগে শালা। রোমান সোজা মেয়েটার সামনে গিয়ে পদ আটকিয়ে, অব্র কিছু বল। শালা কুত্তার বাচ্চা, তোর কোনোদিন কোনো মেয়ে পড়বে না। হাত এগিয়ে হাই কর। আমার কথা মতো হাত এগিয়ে হাই বলতেই শালা রোমানের গালে একটা এত বড় থাপ্পড় পড়লো। আমি তাকিয়ে হেসেই যাচ্ছি, আর ওদিকে সিয়াম হাত পা তুলে হাসছে। রোমান বেচারা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শালার চোখে দেখি পানি এসে গেছে। না, আমি আর থাকতে পারছি না। এত ভাব এই মাইয়ার, আমাকে যেতে হবে দেখছি। আমি রোমানকে, তুই চলে আয়, আজ তোর প্রতিশোধ আমি নিবই। রোমান মেয়েটার সামনে থেকে চলে আসতেই মেয়েটা চলে যেতে লাগলো। অবশ্য আমি মেয়েটাকে ভালোভাবে দেখিনি এখনো, শুধু দেখেছি মেয়েটার পিঠে একটা ব্যাগ আছে আর মোবাইল টিপে টিপে আসছিল। আমি পিছন থেকে, ওই মাইয়া। মেয়েটা ঘুরে রাগি লোক দিয়ে। কি? আমি কাছে গিয়ে, এটা কি আপনার আব্বুর কেনা রাস্তা নাকি? যাকে তাকে এভাবে। পুরো কথাটা আমায় বলতে না দিয়ে মানে? আমি এবার মেয়েটার দিকে তাকাতেই, ও ভাই সাব, প্রথমে ঠোঁটের দিকে নজর গেল। ভাইরে, এর ঠোঁট তো কাশ্মীরি আপেল। না মানে যাকে তাকে এভাবে ক্রাশ খাওয়াচ্ছেন। রোমান কলে আছে এখনো। ও চিৎকার করে, হারামি, আমি জানি তুই নিশ্চয়ই ফাইটিং করবি। আমি কথা কানে না নিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার দিকে খানিক রাগি লুক দিয়ে, ক্রাশ খেলে সেটা আপনার দোষ, ছাড়েন পথ। জি জানি আমার দোষ, তবে আপনারও কিছু কম দোষ নাই। আমি আবার কি দোষ করলাম? এই দিনের বেলায় যদি কেউ চাঁদ দেখতে পায়, সে তো ক্রাশ খাবেই। মেয়েটা মাথা নিচু করে মুখ থেকে চুলগুলো একটু সরিয়ে, মোটেও আমি চাঁদ না। নিজেকে আয়নায় গিয়ে একবার দেখেন, চাঁদ কিনা বুঝতে পারবেন। মেয়েটা হালকা মুচকি হাসি দিয়ে, তাই? এদিকে রোমান আবারও চিৎকার করে। দোস্ত, তুই তো আমার জিনিসে হাত লাগাবি না, ওটা তোর ভাবি। আমি রোমানের কথা শুনে হালকা কেশে, হুম, সব জিনিস সবার হয় না রে পাগলা, সেটা নেয়ার জন্য ভাগ্য থাকতে হয়। মেয়েটি কিছু বুঝতে না পেরে, কিছু বলছেন? কই কিছু না। আমি মুচকি এসে হালকা আমার চুলগুলো ঠিক করে। মেয়েটি এবার চলে যেতে চাইলে, ওই মেয়ে শোনেন, কি? রাস্তাঘাটে বের হয়েছেন, এই নিন আমার রুমালটা। এটা বলে আমি রুমাল বের করতেই, আপনার রুমাল আমার লাগবে কেন? এত সুন্দর ফেস নিয়ে বাইরে বের হয়েছেন, চাঁদের গায়ে দাগ লাগলে কি ভালো লাগে বলেন? মেয়েটা হাসছে মুচকি মুচকি। তার মানে মেয়ে তো আস্তে আস্তে পড়ছে। তাই? আচ্ছা, আপনি ক্রিম খান না মাখেন? কেন? না মানে শুধু ভাত খেলে তো এত সুন্দরী হওয়া যায় না, তাই ভাবলাম আপনি ক্রিম খান হয়তো। ভাইরে, মেয়েটা পুরোপুরি হেসেই চলেছে, আমার মুখের দিকে তাকাতে পারছে না, শুধু মোবাইলের উপর আঙুল ঘষছে। আচ্ছা, মাথায় এভাবে নিচে নামায় থাকেন কেন? সূর্যের আলো পড়লে যে মুখটা কালা হয়ে যাবে, সেটা তো আমি থাকতে হতে দিতে পারি না। এটা বলার কারণ যাতে মেয়েটা মোবাইল থেকে
মন সরিয়ে আমার দিকে মন দেয় আর মাথাটাও তোলে। ভাইরে, এসব ট্যালেন্ট। মেয়েটাও হাত বাড়িয়ে, হ্যালো, আমি ঈশা। বাহ, খুব সুন্দর নাম তো। আপনারটাও। দেখেন আবার ক্রাশ খাইয়েন না। হঠাৎ সিয়াম আর রোমান আমাদের সামনে এসে, অব্রকে একদম বিশ্বাস করবেন না। একটু আগে বলেছিল আপনি দেখতে পুরো ডাইনির মতো, মানে আপনাকে ওই দূর থেকে দেখে ও আমাদের সাথে শর্ত লাগিয়েছিল আপনাকে পটাবে বলে। ও এমন অনেক মেয়ের সাথেই করে থাকে। শালা, কুত্তাগুলো এভাবে আমাকে ডুবাচ্ছিস? দেখে নেব। আমি ওদের দিকে একভাবে তাকিয়ে আছি। আমি ঈশার হাত দুটো ধরে, ঈশা, আমি ওরকম পোলা না, আমি অনেক ভালো ছেলে, আমাকে বিশ্বাস করেন। রোমান আমার পিঠে একটা ঘুষি মেরে, শালা, মিথ্যা বলা হচ্ছে। ঈশা আর কোনো কথা না বলে চলে যেতে লাগলো রেগে। আমি এবার নিজের রাগী মূর্তি ধারণ করলাম। শালা কুত্তার বাচ্চারা, আজ তোদের মেরেই ফেলবো। রোমানের চুল ধরে সিয়ামকে লাথি মারছি। রোমান বলছে, আমি এটা হতে দিতে পারি না। আমি ওই মাইয়াকে খুব ভালোবাসি। হ্যাঁ রে কুত্তা, হারামি, এক দেখে তো ভালোবাসা হয়। জি ভাই, আমি রিয়েল লাভার। আমার এক দেখাতেই ভালোবাসা হয়। ও তাই নাকি? তাহলে প্রিয়াকে এই কথাগুলো গিয়ে বলি। এই কথাটা বলার সাথে সাথে রোমান চুপ হয়ে গেল, কারণ প্রিয়ার সাথে রোমান রিলেশনে আছে। তবুও আরো প্রেম করবে শালা। আমি আরো একবার, ওয়েট, ফোন দিচ্ছি। ভাইরে, এটা বলার সাথে সাথে আমায় পা ধরে, ভাই প্লিজ বলিস না, আমায় তাহলে আর বাঁচিয়ে রাখবে না। কেন, ব্রেকআপ করে দেবে তো ব্যাস, এতটুকুই। রোমান আমার পা আরো টিপে আঁকড়ে, ভাই, ব্রেকআপ করবে না ও। আমায় ধরে আমার বেল্ট খুলেই আমাকেই পেটাবে। আসলে হয়েছে কি, প্রিয়া আর রোমানের রিলেশন আজ প্রায় 6 বছর। ওদের দুদিন ছাড়া ব্রেকআপ আর প্যাচআপ। একে অপরকে খুব বেশি ভালোবাসে। আর প্রিয়া রোমানকে রোমানের থেকেও বেশি ভালোবাসে। যা কিছুই হোক না, রোমানকেও ছেড়ে যাবে না। কিছু ভুল করলে উল্টো রোমানকে শিক্ষা দেয়। তাই ওই ভয় নিয়ে আমার কাছে ভিক্ষা চাইছে। আমি একটু ভাব দেখিয়ে, ওকে মাম্মা, তবে একটা শর্ত আছে। কি শত দোষ? আজ চায়ের দাম আর সিগারেটের দাম তোর খাতায় উঠবে। ওকে দোষ। আমাদের খাতা খোলা আছে শীতলের দোকানে। ও ছিল আমাদের ক্লাসমেট, আর আমরা তো ওর দোকানের রেগুলার কাস্টমার। রোমান চিল্লে, শীতল, আমার খাতায় লেখ অব্র 4 সিগারেটের দাম। রোমান এবার দাঁত বের করে, দোষ, বলে দিছি, এরপর বলিস না প্লিজ। ওকে চল পাস। আর লজ্জার ব্যাপার। এবার সিয়ামের পালা। এই শালা, তুই কি যেন বলছিলি? কই কি? আপু। শালা কোনো জন্মে তোর আপু হয় শুনি? আর যদি আপু হয়, আজ থেকে তুই আমার শালা। এটা বলে ওর ঘাড় জড়িয়ে ধরতেই আমার আপুর কল এলো। মানে আমার বাসার চরম শত্রু। না, রিসিভ করতে মন চাইলেও রিসিভ করতে হবে। দেখো আবার কি কাজ যেন বলে। আসলে কি, আমার আপুর টিচার, খুব বড় টিচার না, মানে অনেক বড় টিচার, ঘন্টা টিচার। বাসায় যতক্ষণ থাকবো ততক্ষণ পিছনে লেগে থাকে। আমি ফোনটা রিসিভ করে নিজের মুডে, এই তোর প্রবলেম কি? অব্র তাড়াতাড়ি বাসায় আয়। পারবো না। প্লিজ আয় না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ভাই, আমি তো শুনেই অবাক। আমার জন্য আবার সারপ্রাইজ? যার কাছে একটা চকলেট নিয়ে মারামারি খুনোখুনি হয়ে যায়, আজ সে আবার সারপ্রাইজ দেবে? সত্যি তো? হ্যাঁ ভাই, সত্যি। আমি সিয়ামকে ছেড়ে ওদের বাই বলে বাসার দিকে এগোতে লাগলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই এখনো দেওয়া হয়নি। আমি হলাম অভ্রনীল ইসলাম। আমি পড়াশোনা বলতে সব জানতে চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। আমি এবার বাসায় পৌঁছে দরজায় নক দিলাম। দেখি আপু দরজা খুললো। বেশ আমার দিকে তাকিয়ে হাসছে। যা বাবা, আমি কি কোনো জোকার নাকি? আমি তাড়াতাড়ি বাসায় ঢুকে, আপু সারপ্রাইজ কোথায় দে। আপু হেসে হেসে ওর রুমের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ওর রুমের ভিতরে গিয়ে দরজায় লক লাগিয়ে দিল। আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি মাথা চলকিয়ে, কই, কোথায় সারপ্রাইজ? এবার আপু চিৎকার করে, সারপ্রাইজ। আমি দেখেই তো শিহরিত। আহ, এ তো সেই মেয়ে ঈশা। এখানে কি করে? হাতে দেখি একটা লাঠিও আছে। আপু আমার 2 হাত ধরে নিয়ে, মার ঈশা মার, একে যত খুশি মার। আমি আপুর দিকে তাকিয়ে, বাহ আপু বাহ, এটা তাহলে মারার নিনজা টেকনিক সারপ্রাইজ হিসেবে? আহ, উ, আহ, আহু। বাইরে লাঠি দিয়ে আমাকে ঈশা মারছে আর বলছে, আইসে আমায় পটাইতে। ভাগ্যিস এই বাসার দেয়ালে আপনার হিরো আলম মার্কা বডির ফটো দেখে চিনতে পারলাম। শালা, তার মানে আমার ফটোই কাল করেছে। আজ থেকে কোনো ফটো রাখবো না। অবশেষে আমার মারা বন্ধ করে আমায় বিছানায় বসিয়ে দিল আপু। আর আপু হেসে, ছি অব্রুচ্ছি, মেয়ে পটাতে গিয়ে মেয়ের হাতেই মার খাস। আপু। তুই আমার সাথে কথা বলিস না।
আপু আমায় এভাবে অপমান করলো তো মেয়ে পটানো নিয়ে আমি এই মাইয়ার এই পটিয়ে প্রেম করব, সাথে বিয়েও। ঈশা হাসছে খুব আমায় মেরে। আমি ঈশার কাছে গিয়ে হেসে নাও ফাঁসার আগে। মার খেয়েও এখনো কথা বলছে। জি বলতেই পারি। আর আপনি কে? আমার বাসায় কি করেন? আমি আপনার নিউ স্টুডেন্ট। শালা এমন করে বলছে এটা যেন ওর বাসা। আপুর স্টুডেন্ট মানেই তো একটা প্লাস পয়েন্ট। প্রতিদিন আমাদের বাসায় আসবে। আপু এবার আমাকে তুলে ও রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিল। বাহ বাহ বাহ, দরকার শেষ। আমিও কে সেটাও শেষ। আমি চিৎকার করে আম্মু, আম্মুর কাছে গিয়ে কান্নার অভিনয় শুরু করে দিলাম, যাতে আম্মু আপুকে একবার বকা দেয়। সন্ধ্যায় শুনলাম নাকি আব্বুর এক বন্ধুর ছেলের বিয়ে। হঠাৎই কাল বিয়ে। আমার বিয়ে বাড়ি যেতে একদম ভালো লাগে না, কারণ হইচই আমার সহ্য হয় না। আম্মু, আব্বু, আপু, আমি সবাই একসাথে বসে আলোচনা করছি ওসব বিয়ের ব্যাপার নিয়ে। আব্বু, অব্রের আম্মু, অব্র তো যাবে না বলছে। আপু তখন, হ্যাঁ আব্বু, সে তো যাবে না, তার তো কারণ আছে। আমি ভ্রু কুচকে আপুর দিকে ইশারা করে, আপু অন্য কিছু বলিস না প্লিজ। আব্বু আমার দিকে তাকিয়ে, অব্র কেন যাবি না তুই? বল তো সত্যি করে। উফ আব্বু, তুমি তো জানো আমার বিয়ে বাড়িতে যেতে একদম ভালো লাগে না। আপু আমাদের কথার মাঝেই, আব্বু ওসব কিছু না, দেখো আমরা চলে যাওয়ার পর তোমার বৌমাকে আমাদের বাসায় নিয়ে আসে কিনা। আমি আপুর কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আপু জানে আমার কোনো গফ নাই, তবুও কেন এসব বলছে? আব্বু, তুমি তোমার মাইয়াটাকে বিয়ে দিয়ে কবে দূর করবে বলো তো? আপু তখনই, এই শোন অব্র, বাসাটা তোর একার নয়, এতে আমারও ভাগ আছে। বেশি বকিস না তো, যা তোর ভাগ নিয়ে বাসা থেকে বিদায় নিয়ে তো। আপু আরও রেগে গিয়ে, হ্যাঁ চলে যাব, দেখে নিস। আম্মু আমাদের চিৎকার চেঁচামেচি দেখে এই তোরা চুপ করবি? আমি আম্মুর দিকে তাকিয়ে, আম্মু ও তাহলে আমার নামে যাতা বলবে কেন শুনি? আব্বু আপুকে ধমক দিয়ে, নীলিমা, তুই অব্রের নামে যা তা বলছিস কেন? আপু এবার, ওহ বুঝলাম, ও বাসার ছোট ছেলে তো, তাই ওকে কিছু বলবা না, আমি গেলাম। এটা বলে আপু রেগে চলে গেল রুমে। আমি আপুকে, যা যা বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো আপু আমার লাগবে না। আপু আমার দিকে না তাকিয়েই রুমে চলে গেল। আব্বু আমাকেও ধমক দিয়ে, নীলিমা তো ঠিকই বলেছে। যাহ বাবা, ঠিকই মানে? ঠিকই মানেটা হলো এখনকার পোলাপানরা তো এমনই, বাসায় কেউ না থাকলে এটা ওটা এনে করে। এটা ওটা মানে? আব্বু একটু লজ্জা পেয়ে তবুও গম্ভীর হয়ে, কাল আমাদের সাথে যাচ্ছিস, এটাই আমার শেষ কথা। আব্বুর কথাই শেষ কথা, না গেলে আমার সারাটা জীবনের জন্য ভাত বন্ধ করে দেবে, তাই মানতে বাধ্য হলাম। আচ্ছা আব্বু। এবার আমি ও রুমে চলে গেলাম পড়ার নাম করে। জীবনেও মনে হয় বইয়ের একটা পাতাও উল্টাইনি। বললাম না পড়তে এসেছি। মোবাইল নিয়ে পাবজি অন করে দিলাম। আজ ইউটিউবে দেখলাম কিভাবে তাড়াতাড়ি কেডি বাড়ানো যায়, তাই সেভাবে খেলছি। খেলতে খেলতে ডিনারে কখন যে টাইম এসে গেল আমি বুঝতেই পারলাম না। আম্মু খাবারের টেবিল থেকে ডাকছে। আমাদের ফ্যামিলির একটা নিয়ম আছে, লাঞ্চ একসাথে না হলেও রাতের ডিনার একসাথে হওয়া চাই, না হলে আব্বু খুব বকা দেবে। তাই আমি গেমটা পুরো না খেলেই তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এলাম। দেখি আপু আসেনি। কি ব্যাপার? আম্মু আব্বু সবাই অনেক ডাকাডাকি করছে, কিন্তু আপু একটু সাড়া দিচ্ছে না। আমি আম্মু আব্বুকে থামিয়ে, আব্বু আম্মু তোমরা থামো, আমি যাচ্ছি আপুকে আনার জন্য। আমি আপু রুমের সামনে যেতেই দেখি রুমে খিল দেওয়া আছে। আমি চিৎকার করে, আপু, এই আপু। আপু চিৎকার করে, তুই আমায় আপু বলে ডাকবি না বলে দিচ্ছি। আচ্ছা ডাকবো না। নীলিমা দরজাটা খোল। না। ডিনার করবি না? না। করবি না তো করবি না, তাতে আমায় যায় আসে না। তোর রুমে আমার কিছু বই আছে, সেগুলো নিতে এসেছি। এটা বলার কারণ যাতে আপু দরজাটা খুলে। আমার আর আপুর মধ্যে যতই ঝগড়া হোক একে অপরকে ঠিক মানিয়ে নেই। আপু আমাকে বড্ড ভালোবাসে, তাই আমার এতটুকু কথাতেই কষ্ট পায়। এরপর দরজাটা খুলে দিল আপু। আপুর চোখগুলো হালকা ভিজে, ও আমার দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। তোর যেখানে বই আছে নিয়ে যা তাড়াতাড়ি। আমি আপুর পাশে বসে, আপু রাগ করেছিস? আমি কেন রাগ করব তোর উপর? তুই তো আমার কেউ না। জানি তো আমি কেউ না, তবে কিন্তু তোর বরের তো শালা। বেশি রাগাস না। আমি এবার আপুর গাল দুটো জোর করে খামছে। ওলে বাবালে, আমার আপুটা রাগ করেছে। অব্র ভালো লাগছে না। আমি আস্তে আস্তে, তোর ওনার সাথে বুঝি ঝগড়া হয়েছে? আপু মুচকি হাসি দিয়ে, তা জেনে তোর লাভ কি? আমার কোনো লাভ নেই। এই যে আপু, শোন না। বল কি হয়েছে? না তুই রাগ দেখাচ্ছিস, বলবো না।
আচ্ছা রাগ দেখাচ্ছি না, এবার বল। বলছি যে তোর যে বপ আছে না, তার তো একটা কিউট বোন আছে। তো এটা পুরো হিরো আলমের মতো, এত ভাব দেখাস না, তোকে শুট করে না। আমি আরও একটু ভাব দেখিয়ে খারাপ মানুষরা ভালো মানুষদের দেখতে পারে না। আমি একটা স্টাইলিশ পোলা, আর তুই হলি একটা আনস্টাইলিশ মাইয়া। তুই এসবের কি বুঝবি রে? আপু জানে আমাকে সে কখনোই ঝগড়াতে হারাতে পারবে না, তাই একটু আপু ভাব দেখিয়ে। বলছি তোর দুলা ভাইয়ের বোনকে কখনো দেখেছিস? কি ব্যাপার, হঠাৎ এমন কথা কেন? কিছু তো কেস আছে? না তো, তুই তো মাঝে মাঝে বলিস আমার একটা কিউট ননদ আছে, তাই আর কি। ওহ, তা কাল তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস তো? আব্বু তো বলেছে যেতে, কিন্তু আব্বুকে কাল সকালে মানিয়ে নিব। আপু হেসে, না গেলে কিন্তু একটা বড় জিনিস মিস করবি। কি মিস করবো আপু? ওটা বলা যাবে না। আর তুই আমার ননদকে দেখিয়েওছিস। দূর, তুই কবে দেখা করালি তোর ননদের সাথে? দেখা করায়নি, তবে তুই নিজেই দেখেছিস। আপু তুই ফান করছিস আমি জানি। আচ্ছা, ফান তো ফান। আর শোন, কাল ওই বিয়ে বাড়িতে আমার ননদ আসবে। ফাউল বকিস না তো, আমি গেলাম। এটা বলে আমি রুমে চলে এলাম। শালা কি যাতা বলে, আমাকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেখি সবাই উঠে পড়ে লেগেছে। আরে ভাই, আমি একটা জিনিস তো বুঝে উঠতে পারছি না, আমি না গেলে সবার এত কেন প্রবলেম হচ্ছে। আবার এদিকেও ভাবছি আপুর কথা যদি সত্যি হয়। ধুর, আপু তো আমার সাথে সকালেও মজা করছিল আর এখনও করছে, কিন্তু যদি সত্যি হয়, দূর যাব না ওই বিয়েবাড়ি। পরের দিন সকাল হতে না হতেই আব্বুর ডাকাটাকি শুরু। অভ্র, এই অভ্র। আমি ঘুমের মধ্যেই আব্বু ডাক শুনে চোখ খুলেই, হ্যাঁ 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 আব্বু। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। আমি আব্বুর কথাটা শোনার সাথে সাথে আব্বুর সামনে গিয়ে মাথা নিচু করে আছি। শালা এখনো চোখগুলো ঢুলঢুল করছে। আব্বু রেগে, এই যে লাট সাহেব, কটা বাজে খেয়াল আছে? এই তো আব্বু, মোটে এই সকাল 7টা বাজে। আব্বু আরও রেগে, বলছি 7টা নয়, এখানে বাজে 11টা। হাই আল্লাহ, এর মধ্যে 11টা কিভাবে বাজে? এদিকে আপু কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। সারা রাত যদি ফোন নিয়ে এটা ওটা করে, তাহলে তো বাবু সকাল সকাল ঘুম ভাঙবে কিভাবে শুনি? আমি আপুর দিকে তাকিয়ে, এই তুই চুপ করবি? আব্বু এতে আরও রেগে গিয়ে, অভ্র, তোর দেখি দিন দিন আরো বেশি সাহস বেড়ে যাচ্ছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আই, আমরা ওয়েট করছি তোর জন্য। এটা বলে ওরা সবাই চলে গেল। না, আর আব্বুকে ম্যানেজ করা গেল না। এবার কিছু বলতে গেলে আরও বকা দিবে। এর থেকে বেটার ওদের সাথে চলে যাওয়াটাই। আমি রেডি হয়ে বেরিয়ে এলাম। আম্মু আর আপু, অব্র, আজ তোকে হেব্বি সুন্দর লাগছে তো, কিন্তু পাঞ্জাবি পরলে আরো বেশি ভালো লাগতো। এই তোমরা বেশি বকো না তো, ভালো লাগে না। যা পড়েছি তাতেই খুশি থাকো। আপু এবার, যেটা সত্যি সেটাই তো বলছিলাম। এই দেখ আপু, কাটা খায় নুনের ছিটা দেওয়ার অভ্যাসটা তোর এখনো গেল না, তাই না? আর হ্যাঁ, আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি যে আমাকে পাঞ্জাবি পরতে হবে? হ্যাঁ ঠিকই, তুই বিয়ে করতে যাচ্ছিস না, তবে নিশ্চয়ই মেয়ে পটাতে যাচ্ছিস। আমি আম্মুর দিকে আঙুল তুলে, আম্মু একে থামাতে বলবে প্লিজ। আম্মু আমাদের ধমক দিয়ে, এই তোরা থামবি? লোকে দেখলে কি বলবে? তোরা এত বড় ছেলে মেয়ে, এখনো সেই ঝগড়াটা গেল না। ওখানে গিয়ে একদম তোরা কাছাকাছি থাকবি না। আপু মুখ বাঁকিয়ে, ওর সাথে থাকতে আমার বইয়েই গেছে। আমিও সানগ্লাসটা চোখে নিয়ে, কুত্তাদের কাছে কখনো শেড থাকে না, বুঝছো আম্মু? আপু রেগে গিয়ে, আম্মু! এবার আমরা গাড়িতে রওনা দিলাম। ঠিক বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। বাহ, বেশ, বাসাটা তো সাজিয়েছে। মিষ্টি মুখ করে যে যার মতো ঘুরতে লাগলো। শালা আমি একা, কিছু করার নেই, তাই আমি ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরছি। দূর আর ভালো লাগছে না, যাই একবার ছাদে। আমি এবার সিঁড়ি বেয়ে উঠছি। রেলিংয়ে ফুলের মালা দেওয়া আছে। আমি চারদিকে তাকাতে তাকাতে যাচ্ছি, হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে আমি তার উপরে পড়ে গেলাম। আমি ভালো করে দেখতে, আরে এ তো ঈশা। এখানে কি করে? মেয়েটা শাড়ি পরেছে, উফ কি অসাধারণ লাগছে। ঈশা চোখ বন্ধ করে দিয়েছে পড়ার সাথে সাথেই। আমি এবার উঠে পড়লাম, কারণ চারিদিকে অনেক লোকজন আছে। ঈশা চোখ খুলতে আমার দিকে কটমট করে তাকিয়ে রইল। আমি ভয়ে ভয়ে, সরি আমি দেখিনি, আমি মাপ চাইছি। ঈশার রাগী লোকটা হঠাৎ চেঞ্জ হয়ে একটা মিষ্টি হাসি দিয়ে, ইটস ওকে, আমি ঠিক দেখিনি। ও আচ্ছা, তাহলে আসি। চলে যাওয়াটা বেটার, নয়তো ঈশা আবার কোনো কিছু নিয়ে সিন ক্রিয়েট করতে পারে। হেসেছে মানে এই নয় যে আমায় ছেড়ে দিয়েছে, হয়তো এখানে কিছু করতে চায় না। কিন্তু এই মেয়ে এখানে কি করে? তবে হয়তো কোনো আত্মীয়। আমি ছাদে গিয়ে দেখলাম অনেকগুলো মেয়ে একসাথে বসে গল্প করছে। আমি অত মেয়েকে একসাথে দেখে খুব লজ্জা পেয়ে গেলাম। আমি ওদের সাইড কাটিয়ে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই পিচ্ছি পণ্ডিত আপনি, তাই না? আমি সাথে সাথে পিছন ফিরে দেখলাম অনেকগুলো মেয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি লজ্জা পেয়ে,
জি বলুন। সাথে একটা মেয়ে উঠে এসে, হাউ সুইট, আমি ভাবতে পারিনি আপনার সাথে আমার কখনো দেখা হবে। হাই, আমি দিশা। হ্যালো আমি। বলতে হবে না, জানি অফরনীল। ও গুড, তা আপনি কি করেন? তেমন কিছু না, ওই স্টাডি আর কি। আর আপনিও স্টাডি করেন জানি। আপু একটু হেসে, আপনি তো দেখি আমার মোটামুটি সব ইনফরমেশনই জানেন। মোটামুটি নয়, প্রায় সবটাই। তা এটা কি আপনার কোনো রিলেটিভের বাসা নাকি? জি না, তবে এটা আমারই বাসা। মানে? জি, যার বিয়ে হচ্ছে সে আমার ভাইয়া। ও মাই গড, আমি হলাম আপনার আব্বুর ফ্রেন্ডের ছেলে। ও, মিট মাই ফ্রেন্ড। সবার নাম বললো, সবাই হাই হ্যালো করলো। তার মাঝে আরও কিছু পাটিকা ছিল আমার গল্পের। তিশা আমাকে সবার মাঝে বসিয়ে দিল। খুব ভয় লাগছে, এখন সালে একসাথে এত মেয়ের মাঝে আমি, খুব লজ্জাও লাগছে। আপনারা বসেন, আমি একটু আসছি। রুমা নামের একটা মেয়ে। এটা তো হচ্ছে না পিচ্ছি পণ্ডিত মহাশয়, আপনাকে একটা গল্প আজ শোনাতেই হবে। আমি আবার আসছি তো। শালা একবার বের হতে পারলে বাঁচি। তখন থেকে এরা মাথা খেয়ে নিচ্ছে। গল্প শোনাও, শোনাতে বলো। কেন? উফ, মাইনাসে যেতে হবে তো। মেয়েগুলো সবই লজ্জা পেয়ে। ওকে, তাড়াতাড়ি আসেন কিন্তু। আমি এবার ওদের থেকে উঠে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ আমাকে দেওয়ালে ঘেঁষিয়ে কলারটা মুঠোর করে ধরলো। চোখ তুলে তাকাতেই দেখি ঈশা রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। খুব হাসাহাসি হচ্ছিল তাই না? কই না তো। মিথ্যা। তার কটা খেয়ে পটালেন মিস্টার অভ্র? আরে কি যাতা বলেন। সেটাই, বিয়ে বাড়িতে এসেছেন, ভালোভাবে থাকবেন। যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকান, আপনার এই চোখ দুটো আর রক্ষা পাবে না। এটা বলে আমার কলার ধরে সিঁড়ি থেকে নিচে নামিয়ে আনলো। একবারে নিচে নয়, নিচে আসার কিছুটা আগে আমার কলার ছেড়ে দিয়ে আমার দিকে আঙুল তুলে রেগে একদম না কিন্তু। আবার একটা হাসিও দিয়ে লজ্জা পেয়ে চলে গেল। এরকম ব্যাপারে রহস্য কি? আমি কিছুই বুঝতে না পেরে সোজা ওই বাসা থেকে বাইরে বের হয়ে সামনে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। চায়ের দোকানের সামনে দেখি তিশাদের বাসার ব্যালকনি। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে ওই ব্যালকনির দিকে তাকাতেই দেখি অনেক মেয়ের মাঝে ঈশা হাসাহাসি করছে। আমি তাকিয়ে ঈশার হাসিটাকে দেখছি। মেয়েটা একে তো শাড়ি পরেছে, তাতে এক কথায় অসাধারণ লাগছে। আবার ওর মায়াবী হাসিটাও যেন আমার আকৃষ্ট করছে। মেয়েটাকে আজ মনের চোখে প্রথম দেখছি। পুরাই আমার স্বপ্নের রাজ্যে কোনো এক রাজকুমারী, যাকে পেলে মনে হয় আমার জীবনের কোনো সুখের অভাব থাকবে না। একটা মিষ্টি মায়াবী মেয়ে, দেখতো মাশাআল্লাহ মেয়েটা। হঠাৎ ঈশার চোখ আমার দিকে পড়তেই হঠাৎ রেগে একটা ঘুষি দিল। আমি সাথে সাথে ওখান থেকে চোখ সরিয়ে আমি যেন ওদিকে তাকিয়েছিলাম না, ওরকম ভাব করছি। চায়ের দোকানে কিছুক্ষণ বসে মোবাইল টিপাটিপি করে তিশাদের বাসায় গেলাম। দেখি জামাই খুব হাসি খুশি। হ্যাঁ, সে তো থাকবেই বিয়েতে। সে তো আর জানে না আজ তার হালাল করা হবে। প্রায় দুপুর হতে চলল। আব্বু আম্মু কিংবা আপু কাউকে দেখতে পাচ্ছি না। সেই তখন আসার পর থেকে হঠাৎ আপু কল দিল আমায়। অভ্র, তুই কোথায়? এই তো, এই বাসার সাইডে। তুই বাসার গেটের কাছে আয়। কেন, কোনো প্রবলেম হলো নাকি? না, লাঞ্চ করবি না? ও আচ্ছা, আমি আসছি। এবার আমি আপুর সাথে খাবার খেতে গেলাম। আপু আর আমি পাশাপাশি বসে আছি, আর সামনের দুটো সিট খালি আছে। হঠাৎ ঈশা আর ওর সাথে অন্য একটা মেয়ে আমাদের সামনে এসে, নীলিমা ম্যাম, বসতে পারি? আপু হেসে অবশ্যই বসো। ঈশা আমার সামনে বসলো, আর ওই মেয়েটা আপুর সামনে। বসার পরেই মজা শুরু হলো। ঈশা মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে, আর নিচে ওর পা দিয়ে আমার পায়ে স্পর্শ করছে। ভাই রে, আমার তো খুব কাতুকুতু লাগছে। আমি পা যতবার সরাচ্ছি ততবার ঈশা আরও এগিয়ে আসছে। আপু কিছু একটা বুঝতে পেরে, অভ্র, এনি প্রবলেম? আমি মুখে খাবার নিয়েই, না 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 না, কোনো প্রবলেম নয়, তুই খা। ঈশা হালকা হেসে আপুর দিকে তাকিয়ে, ম্যাম, আপনার ভাই এখনো সোজা হয়েছে নাকি আবার মেয়ে পটাচ্ছে? আপু হেসে হেসে, ঈশা, তুমি বাদ দাও। ওকে কি পছন্দ করবে শুনি? আমি আপুর দিকে তাকিয়ে, আপু বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ঈশা আমার দিকে রাগী লোক দিয়ে, চুপ। আমি ঈশার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে খাবার খাওয়া শুরু করলাম লক্ষ্মী ছেলের মতো। আপু আমাকে দেখে হাসছে, আর সাথে ঈশাও। আমি পুরো খাবার না খেয়েই ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি না, ঈশার সামনে থাকতে কেমন একটা ফিল হচ্ছিল আমার উঠে চলে আসা দেখে ঈশাও উঠে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে বাসার পিছনে গেলাম। কিছুক্ষণ পর ঈশাও এসে, কি ব্যাপার? কই কিছু না তো। তাহলে এখানে? খুব গরম তো।
ও তাই? তা ঠান্ডা করে দেব নাকি? আমি একটু হেসে, করে দিলে তো ভালোই হয়। ঈশাও হালকা হাসি ঠোঁটের কোণে। ঈশা, আজ না তোমায় অপরূপ সুন্দর লাগছে শাড়িতে। এতক্ষণ মনে হচ্ছিল না, তুমি এখন বললে এখন মনে হচ্ছে সত্যিই সুন্দর লাগছে তাহলে। তাই? হুম। তা ঈশা, একটা কথা বলবো? জি বলো। তুমি হাসলে না অনেক সুন্দর লাগে। যদি না কিছু মনে করো, এক টুকরো হাসবে। তাতে কি হবে শুনি? তাতে একজনের মনটা আরো খুশি হবে। তাই? এই শোনো না, বলো। আমি মজা করে আমার আম্মুর বোমা হবে। ঈশা আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে, মানে? আমার আম্মুর বোমা হবে? না। ওকে, অন্য মেয়ে দেখবো তাহলে। এটা বলে আমি ঈশার থেকে দূরে চলে এলাম। আমায় এখানে নিয়ে এলে? কেন নিয়ে এলাম মানে? তোকে কি সব বলতে হবে নাকি? আমি এবার ঈশার উপর রেগে গেলাম খুব। তখন থেকে বকবক শুনেই যাচ্ছি। আমি চোখ রাঙিয়ে, ওই তোর ব্যাপার কি বলতো? ঈশা কিছুটা ভয় পেয়ে, কই কি ব্যাপার? তাহলে আমায় এভাবে একলা এখানে নিয়ে এলে কেন? এমনি। তোর টাইম নষ্ট শুধু শুধু। এবার আমি বরের কাছে চলে এলাম। আবারও দেখি ঈশা শুধু আমার দিকে তাকিয়ে আছে, আর আমার চোখ ওর দিকে পড়তেই ও চোখ সরিয়ে নিচ্ছে ভয়ে। কিছুদিন আমি ঈশার সাথে কোনো রকম কথাবার্তা বলিনি আর যখন ওই মেয়ে আমার বাসায় আসে টিউশন পড়তে, তখন আমি বাইরে বের হয়ে যাই, তাই চাইলেও আর হয় না। একদিন আমি একটু তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আপু একা আছে, আব্বু আম্মু বাইরে গেছে। আর আজ আপু টিউশন পড়ায় না। আমি বাসায় গিয়ে চিৎকার করে, ওই আপু পানি নিয়ে আয়। আপুর সাথে সাথে ও রুম থেকে চিৎকার করে। ওই এত চিৎকার করার কি আছে রে? চিৎকার করব না তো কি করব? চিৎকার করবি তো বাসায় একটা ভাবি নিয়ে আয়। আমিও দাঁত কেলিয়ে, সে তো আনবই তোর ননদকে। আমি জামাটা খুলে আপুর রুমের দিকে যেতেই, ভাইরে, আজ তো আমার পুরাই ইজ্জত মাটিতে মিশে গেল। আরে ঈশা এখানে কি করে? ধুর ভাই। আমি তাড়াতাড়ি আমার দুটো হাত আড়ালে দিয়ে পুরো বুকটা ঢাকার চেষ্টা করলাম। আমি আমতা আমতা করে, আপু শোনো না একটা কথা। এবার আপু বাইরে বের হয়ে আসতেই, এই কুত্তি, বাসায় ওই মেয়ে কি করে এই ছুটি দিনে? স্পেশাল ক্লাস। তো আগে বলবি তো যে তোর স্টুডেন্ট আজ এসেছে। সেটা বললে তো আজ তোকে ওইভাবে তোর কঙ্কাল বডির দর্শন করাতে পারতাম না। আপু দেখ, মজা করবি না। ওলে বাবালে। এই আপু শোন না, বল। বলছি তুই একটু বাইরে বস না। কেন? ওই যে তোর স্টুডেন্ট, শালা ভয় লাগছে পুরো কথাটা আপুকে বলতে। কি স্টুডেন্ট? না মানে, মানে কি? তোর স্টুডেন্টকে আমি খুব পছন্দ করি, আর সেও করে, কিন্তু বলতে পারছি না। প্লিজ আপু, আমি ওর সাথে একটু একা টাইম দিতে চাই, প্লিজ প্লিজ। আপু হেসে হেসে হালকা কাশি দিয়ে, না, এসব হবে না। সাথে সাথে আমি আপুর পায়ে ধরে, প্লিজ আপু। এবার দেখি আপু ভাব দেখিয়ে, হতে পারে, তবে তুই কথা দে আজ থেকে কোনো কষ্ট দিবি না আমাকে। আর দেব না প্লিজ আপু। কান ধরে উঠবস কর। বাহ বাহ বাহ, শালা, এভাবে প্রতিশোধ আমিও দেখে নিব রে আপুর বাচ্চা। আমি আপুর দিকে রাগী লুক দিয়েও হাসি মুখে কান ধরে উঠবস করছি, আর আপু আমাকে ভাব দেখিয়ে ভালো করে কর। অবশেষে কান ধরে উঠবস শেষ করে। আপু আমি এখন তাহলে যাই। দেখ এবার আবার জুতা পেটা খাইস না যেন। আপু, কুত্তি। তুই জীবনেও পারবি না কিছু করতে। আমি আপুর সাথে কিছু কথা না বলেই আপুর রুমে ঢুকে গেলাম। আমি ঢুকতেই ঈশা মুখ ঘুরিয়ে, এসে গেছে বজ্জাত পোলা। আমি ঈশার গা ঘেঁষে বসতেই রেগে, এই আপনি আমার গা ঘেঁষে বসছেন কেন? যা, এখন তুমি থেকে আপনি। এই কয়দিন আগে এত গায়ে পড়ে যাচ্ছে, এখন আবার দূরে ঠেলে দিচ্ছে। সত্যি আজ একটা কথা প্রমাণিত হলো, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। কেন, আগুন জ্বলছে নাকি? জি জ্বলছে। ক্ষতি না, রুমের লাইট অফ করে দিচ্ছি, এই আগুনের আলোতেই পড়া ভালো হবে। ঈশা আরও রেগে, এই যে মিস্টার, কে আপনি? উঠেন এখান থেকে। হুম, আমি উঠবো না। আজ তো আমি তোমাকে তুলে আজ উঠবো। তুলে মানে? পটিয়ে উঠবো। বাইরে ঈশা পুরো রাগে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। আমি মজা করে, আচ্ছা ঈশা, তুমি জানো কি তুমি রাগলে তোমার গাল লাল হওয়ার রহস্য কি? কি রহস্য শুনি? রাগের মধ্যে ভালোবাসা, আর তুমি রেগে গিয়েও আমায় ভালোবাসা ফিল করাচ্ছ।
কারণ লাল হলো সর্বদা ভালোবাসার সংকেত। ঈশা এটা শুনে কিছুটা হালকা মুচকি হেসে আমার তো কাজ নেই যে আপনাকে ভালোবাসা দেখাতে যাব। ভালোবাসা দেখাতে যাবে কেন? তুমি তো আমায় ভালোবাসো। ঈশা মাথা নিচু করে, না, আমি ভালোবাসি না। তাহলে আমি বাসি তোমায়। কোনো দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে। তো তো মানে জীবনে তোমার হাত ধরে চলতে চাই, তোমার সাথে আমার সব সুখ দুঃখ ভাগ করতে চাই। আমি পাশে পেয়ে সর্বদা বলবো তুমি থাকলে সব কঠিনই আমার সহজ হয়ে আসে। নিবিড় অন্ধকারে বইয়ের মতো মোলাটে তোমায় আটকে রাখতে চাই, যাতে কেউ তোমায় না কেড়ে নিতে পারে। জীবনের প্রত্যেকটা আনন্দ ভাগ করে নিতে চাই। শত ঝগড়া হলেও তুমি অভিমান করলে তোমায় মানিয়ে নিতে চাই। আমার জীবনে তোমার হাসিটা সারা জীবনের মতো করে নিতে চাই। ওই রেগে গেলে মুখটা, মায়াবী মুখটা দেখার সারাটা জীবন অধিকার পেতে চাই। ভালোবাসি কিনা জানি না, তোমার জন্য মাঝে মাঝে আমার হৃদ মাজারটা কখনো কখনো কেঁপে ওঠে। আর তোমার একটা রঙিন ছবি আমার নিজের অজান্তেই এঁকে ফেলেছি। ঈশা আমার কথাগুলো শুনে কিছুটা থতমত খেয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে রইল। মেয়েটার এতক্ষণ ঝগড়া করতে করতে পুরাই মুখটা ঘাম ভর্তি হয়ে গেছে। আমি রুমালটা বের করে ওর মুখটা হালকাভাবে মুছে দিলাম। ঈশা এখনো আমার দিকে তাকিয়ে আছে। ঈশার আমি বাম হাতটা ধরতেই ঈশা ওর দুটো চোখ বন্ধ করে দিল। আমি ওর গালে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালে হাত রেখে আমার ফেসটা ওর ফেসের সামনে নিয়ে যেতেই ঈশার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। মেয়েটার প্রতিটা গরম শ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি আরও কাছে নিয়ে গেলাম। ঈশা আমার হাত আরও জোরে এবার নিজে চেপে ধরলো। আমি ঈশাকে এবার একটা কিস করতে যাব, ঠিক তখনই হুম, অনেক হয়েছে, এবার বাইরে যা। ভাইরে, আমি আপুকে দেখে পুরাই লজ্জায় লাল হয়ে গেছি। আর ঈশাও মাথা নিচু করে আছে। আপুও অবশ্য অন্যদিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কিছু কথা না বলে মাথা নিচু করে আপুর সামনে দিয়ে চলে এলাম। আমি বাইরে এসে বসে আছি, কিন্তু মন মানতে চাইছে না। শুধু মেয়েটাকে দেখতে মন চাইছে। তবু কিছু করার নেই। রাতে ডিনার কমপ্লিট করে গেম খেলছি। আজ তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। এখন বাজে 11:30। গেম অফ করে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। আমি ফোন রিসিভ করে ঘুমের ঘোরে হ্যালো, কে? তখনই ওই পাশ থেকে একটা মিষ্টি মেয়ের আওয়াজ ভেসে এলো আর বলল, হ্যাপি বার্থডে আমার কুচুপুচুটা। যাস শালা, আমি তো পুরাই ঘাবড়ে গেলাম। আমি আবার কবেকার কুচুপুচু হলাম? হয়তো অন্য কাউকে ফোন দিতে গিয়ে আমায় ফোন দিয়েছে। শালা ঘুমের 12টা বাজিয়ে দিল মাইরি। ও হ্যালো, আমি কারোর কুচুপুচু না, রং নাম্বার। এটা বলে ফোন রেখে দিলাম। আবার সাথে সাথে ফোন দিল, নিশ্চয়ই ওই মেয়েটা। আমি ফোনটা তুলে রেগে, ওই বললাম না রং নাম্বার এটা। হ্যাপি বার্থডে আমার কুত্তা ভাই, অনেক ভালো থাকিস ভাই। আর সব ফাইজলামিগুলা অফ করিস। আল্লাহর কাছে দোয়া করি এবার যেন মাইয়ার জুতা খাওয়া বন্ধ করে একটা মাইয়া তুলতে পারিস। এই কে আপনি? ওই কুত্তা, আমি তোর আপু। আজ 23শে আগস্ট, তোর বার্থডে। তুই কিভাবে ভুলে গেলি? এটা শুনতে আমি শক। ও মাই গড, আমার শুভ পয়দা দিবস! হায় আল্লাহ, এত শোকের দিনটা আমি কিভাবে ভুলে গেলাম। তার মানে ওই মেয়েটা কে ছিল? ঈশা নাকি? আমি সাথে সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, ফোন রাখ আর গিফট রেডি রাখিস। এটা বলে আপুর কলটা কেটে আমি ওই নাম্বারটায় ফোন দিলাম। ফোন রিসিভ করতেই হ্যাঁ হ্যাঁ হ্যালো, ওই পাশ থেকে একটা অভিমানী স্বরে, কি হয়েছে, রং নাম্বার? সরি বাট আপনি কে বলবেন প্লিজ? জানি না। উফ, বলুন না ঈশা। বললাম না জানি না, ভেবে দেখুন কে হতে পারে। ও আমার সাথে বাটপারি? আমিও কম নাকি? আমিও পিচ্ছি পণ্ডিত, কিভাবে বার করতে হয় আমি খুব ভালোভাবে জানি। ওহ, তোয়া নাকি? হ্যালো বাবু, বলো। সাথে সাথে ফোনের স্পিকার ফেটে কুত্তার বাচ্চা, আমি ঈশা বলছি। এই তুয়াকে? তোমার সতীন। কি? হা হা হা, শোনো না, কি হয়েছে? এভাবে রাগ দেখিয়ে কথা বলছো কেন? আজ তো আমার বার্থডে, আজ অন্তত আমায় কষ্ট দিও না। ঈশা এবার হাসি মুখে, আচ্ছা বাবা বলো। আমার গিফট কোথায়? আছে তো। কি গিফট? কাল জানবে, আজ তো দিতে পারবো না। আচ্ছা বলো না কি সেটা। যা হোক হবে। কিস নাকি? ঈশা হালকা ফিসফিস করে হেসে, অব্র, তোমার আপুই ঠিক বলতো আগে। তুমি না অনেক ফাজিল। আগে বলতো মানে? কিছু না, তুমি যাকে সব সময় বিয়ে করতে চাইতে, হয়তো তাকে আজ তুমি পেয়েছো। বুঝলাম না। বোঝা লাগবে না, বলো না। উফ, পাগল একটা। সেটা তো জানি, আমার জন্য। জি না। এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। ঈশাকে একটু রাগানোর জন্য
কাল আমায় মনে হয় মেরে ফেলবে। আজ খুব খুশি হলাম জীবনের প্রথম কোনো ভালো লাগা মানুষের উইশ পেয়ে। এবার মোবাইলটা অন করতে দেখি রোমান আর সিয়ামের মেসেজ। কিরে চুতিয়ার, জিএফ পেয়ে কি আমাদের ভুলে গেলি নাকি? কলে বিজি যে। যাই হোক, শুভ পয়দা দিবস আমার জানেমন শত্রু দোষ। মামা, ট্রিট কালকে দিতেই হবে। অন্য বছরের মতন টাকা নাই বলে পার পাবি না। রোমানের মেসেজ, আমি রিপ্লাই দিলাম। এবার সিয়ামের পালা। শালা অব্রের বাচ্চা, জীবনে অবনতিই করে গেলি, তার সাথে আমাদেরও করলি। হ্যাপি বার্থডে দোস, খুব ভালো থাক আর সব সময় আমাদের পাশে থাক। লাভ ইউ দোস। রিপ্লাই দিলাম সিয়ামের মেসেজ। এবার এরা দুজন আমার কলেজার বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। কলে পাইনি বলে অনেক হয়তো কষ্ট পেয়েছে। যাই হোক, কাল সকালে মানিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠতেই আপু, অব্র, ঈশার সাথে একবার মিট করতে হবে। তুই আমাকে একবার ড্রপ করে দিবি প্লিজ? জি ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ঈশার দিকে একটু হালকা তাকিয়ে, জি দুলাভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তা আজ তো তোমায় খুব স্মার্ট লাগছে, কি ব্যাপার? আমি হালকা হেসে, না না দুলাভাই, এমনি আর কি। আপু তখনই, এমনি না, কারোর সাথে মিট করার জন্য। হ্যাঁ, আমি আপুর দিকে রেগে, এই তুই চুপ করবি? আপু হালকা ভাব দেখিয়ে, ওকে। আপু এবার ঈশার দিকে তাকিয়ে, অব্র, এ হলো তোর দুলা ভাইয়ের বোন, আমাদের বাসায় যায়, তুই তো দেখেছিস। ও ভাই, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। ঈশাই আপুর ননদ। ঈশা হালকা হাসছে। সামনে দুলাভাই আছে, তাই আমি কিছু না বলে আপুকে এক চোখ মেরে ইশারা করলাম। অব্র, কিছু বলবি? না মানে, তোরা কোথাও যাবি নাকি? জি ভাই, একটু ওদিকে যাব। তুমিও যাবা নাকি? না না, আমি যাব না, তোমরা ঘুরে আসো। আপু এবার, তাহলে ঈশা, তুমি এখানে অব্রের সাথে একটু টাইম স্পেন্ড করো, আমরা কিছুক্ষণ পরেই আসছি। এই অব্র, ফাইজলামি করবি না কিন্তু। উফ, এটাই হলো আমার আপু। জীবনে মনে হয় এত বড় উপকার করলো আজ। আচ্ছা আপু, বাই। আসি। এবার আপু আর দুলাভাই চলে গেল। দুলাভাই আমাকে কোনোদিন সন্দেহ করেনি, তাই এসবের কোনো মানেই হয় না। ঈশার দিকে আমি আর না তাকিয়ে সোজা একটা বেঞ্চে এসে বসলাম। আমাকে এত বড় সত্যিটা লুকানো। আমাকে বেঞ্চিতে বসতে দেখে ঈশাও আমার পাশে এসে বসলো। ঈশা মাথা নিচু করে, সরি অব্র, সরি বলছি তো। এই অব্র, শোনো না। আমি রেগে, কি হইছে? আমি কোনো মিথ্যাবাদী মানুষের সাথে কথা বলতে চাই না। সরি বলছি তো। লাগবে না। তাহলে কি লাগবে শুনি? কিচ্ছু লাগবে না আমার। অব্র, আমার দিকে তাকাও। এটা বলে আমার মুখে হাত দিল ঈশা। আহ ভাই, সত্যি পুরাই সব রাগ সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আমি তাকাতেই ঈশা লজ্জা পেয়ে, অব্র, একটা কথা বলবো? জি। অব্র, আজ তোমায় খুব স্মার্ট লাগছে। তাই নাকি? হুম। এটা বলে আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। এটা দেখে ঈশা আরো রেগে গেল। আমার চুলগুলো এবার টেনে ধরল ঈশা, আর চোখগুলো বড় বড় করে, এই ওদিকে কি? মেয়ে দেখছি তো। মেয়ে দেখছিস মানে? জি দেখছি তো। দেখছিস না পাশে তোর জিএফ বসে আছে? এটা বলার সাথে সাথেই আমি ঈশার দিকে ঘুরতেই ঈশা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে দিল। আমি মজা করে, কে গফ আমার? ভালোবাসি যে। কাকে? একজনকে। নাম কি? নাম বলবো না, তবে তার ডাক নাম পিচ্চি পণ্ডিত। ভাইরে, কথাটা শোনার পরেই তো আমার মনে লাড্ডু ফুটছে। তা কে এই পিচ্চি পণ্ডিত? জানি না। ওকে, বাদ দাও। এটা শুনতেই ঈশা আমার দিকে কেমনভাবে যেন তাকালো, আর ঈশার মুখটাতে একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। ঈশা এবার আমার কাছ থেকে একটু দূরে গিয়ে বসলো। মেয়েটা মনে হচ্ছে কষ্ট পেয়েছে। আমি ঈশার একদম গা ঘেঁষে বসলাম, আর ঈশার চোখের দিকে তাকিয়ে হেসে, ওই মেয়ে, আমার বার্থডে গিফট কোথায়? ভাইরে, এটা বলার সাথে সাথেই দেখি ওর হাতে পড়ে থাকা একটা আঙুলের রিং খুলে আমার আঙুলে হঠাৎই পরিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? আমি আবারও হেসে হেসে, আমার আঙুলে রিং পরালে কেন? জানি না। উফ আল্লাহ, এই জানি না বলা মনে হয় মেয়েদের স্বভাব। শালা এটা শুনলে প্রচুর রাগ লাগে। আচ্ছা, আমি তাহলে খুলে দিচ্ছি। এটা শুনে ঈশা কিছুটা কান্না এড়িয়ে আমায়, থাক না প্লিজ অব্র, প্লিজ। এটা বলে আমার হাতে হাত দিল, আর আমার দিকে তাকিয়ে একটু হাসলো। আমি হালকা ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে, আচ্ছা, স্মৃতি হিসেবে রাখলাম। ঈশা আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে,
যেন ওর মুখ অনেক কিছু বলতে চাইছে, ওকে ওর মন বাধা দিচ্ছে, তাই বলতে দিচ্ছে না। অবশ্য আমিও আজ ঈশাকে আমার মনের কথা জানাতে এসেছিলাম, বাট আমি জানাবো না। আমার সাথে নাটক করেছে, আপুর ননদ হয়ে আমাকেও বোকা বানালো, বুঝুক ঠেলা। ঈশা হেসে হেসে, অব্র, তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? তুমি সত্যিই কিছু বোঝো না। হুম, বললে তো বুঝবো। ও, তা কালকে ওগুলো সব মিথ্যে? কোনগুলো? কাল যে বললে তুমি আমায় ভালোবাসো। জি তো। তো মানে? এটা বলেই আমাকে খুব শক্ত করে জড়িয়ে কান্না করতে থাকলো। আর ঈশা কেঁদে কেঁদে, আমায় ভালোবাসা শিখিয়ে আজ তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ? কই দূরে যাচ্ছি, এই তো এখন তোমার পাশেই বসে আছি। অব্র, তুমি আমার মনকে ডিস্টার্ব করে এখন তুমি কেন আমার সাথে এমন খেলা করছো? হুম, আমি কারোর মনকে নিয়ে খেলি না, আমি তো শুধু পাবজি খেলি। ভাইরে, আমারও খুব কষ্ট হচ্ছে ঈশাকে দেখে, কিন্তু না, আমি তখন মানবো না। পাক কষ্ট বুঝুক, আমার সাথে এমন গেম খেলা। প্লিজ অব্র, তুমি এমন কথা কেন বলছো? আমি যে কষ্ট পাচ্ছি। কেন, কেউ ধোকা দিয়েছে নাকি? ঈশা এবার রেগেও যাচ্ছে, আর কান্নাও আস্তে আস্তে বেড়েই চলেছে। এবার আমার পিঠে একটা চিমটি কেটে, এই কুত্তা বল, আমি তোমাকে ভালোবাসি। আমি চিমটির জ্বালায় করছি। জোর জবরদস্তি নাকি এসব? ঈশা কান্না করছে মনে হয় না, এখন কষ্ট পেয়ে না রেগে কান্না করছে। আবারও একটা চিমটি কাটলো। বলবি কি না? উফ আল্লাহ, এই চিমটি থেকে বাঁচতে। বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি অনেক ভালোবাসি তোমায়। আমি এবার ঈশাকে ছাড়িয়ে, আমিও তো তোমায় অনেক ভালোবাসি, লাভ ইউ পাবজি। আচ্ছা। আমি ঈশার দুটো হাত ধরে, কি আচ্ছা? যাও পাবজি নিয়ে থাকো। আচ্ছা। এটা বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করতেই শালা ঈগল পাখির মতো ছো মেরে আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে আমার কোলে উঠে পড়ল। ও ভাই, খুব লজ্জা লাগছে। পুরো পার্কে অনেক লোকজন। ঈশা আমার শার্টটা জোরে টেনে ধরে আমার গলায় দুটো হাত রেখে, ওয়েট, তোর পাবজি এর 12টা বাজাচ্ছি। মানে, আমার সামনে ফোনটা নামালো। আমি ফোনটা নেওয়ার চেষ্টা করলে ঈশা আমার চোখের দিকে একবার তাকিয়ে একটা মিষ্টি করে হাসি দিল। ভাইরে, আমি তো ক্রাশ খেয়ে গেলাম, গালে টোল পড়ছে। উফ আল্লাহ, এর মধ্যে আমি লক্ষ্য করলাম হাই আমার 1.9 জিবির পাবজি আনইনস্টল হচ্ছে। আমি এবার রেগে গিয়ে ফোনটা ঈশার থেকে কেড়ে নিয়ে, এই মাইয়া, কোল থেকে ওঠ। ঈশা ভয় উঠে গেল। আমি রেগে, তুই কোন সাহসে আমার পাবজি গেম ডিলিট করেছিস? তুই কি জানিস, প্রেমে ধোকা পাওয়ার পর থেকে এই গেমটাই আমাকে সামলিয়েছে। তোর মতো সেও এমনভাবে ডিলিট করে দিত বারেবার। আমি তোকে ভালোবাসি না। ঈশা মাথা নিচু করে, সরি, আর কোনো দিন হবে না। এটা বলে আমার হাত ধরতে আসতে চাইলে, এই একদম টাচ করবি না। এটা বলে আমি ঈশার থেকে দূরে চলে এলাম। প্রতিটা ধোকা খাওয়া ছেলে মেয়েদের জ্বালা মেটাই এই পাবজি। আমি সত্যি অনেক ভালোবাসি এই গেমটাকে, তাই এই গেমের সম্বন্ধে কিছু শুনতে পারি না। আমি রেগে বাসায় চলে এলাম। এবার দুপুরের আপু আমার রুমে এসে আমার গালে একটা থাপ্পড় মেরেই, অব্র, মেয়েদের রেসপেক্ট করতে শেখ, তাদের ফিলিংসের দাম দিতে শেখ। তোর কাছে গেমটার বেশি গুরুত্ব নাকি ওই ঈশার? আমি খুব রেগে গেছি, কারণ ঈশাকে ওইভাবে বলার পর থেকে নিজের মনটাও খারাপ লাগছে। আবার আপু আমায় থাপ্পড় মারলো, তাই আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে, হ্যাঁ, আমি আমার গেমকেই বেশি ভালোবাসি, আর কাউকে আমি ভালোবাসি না। এবার লক্ষ্য করলাম ঈশা দরজার কোণে দাঁড়িয়ে আমার কথাটা শুনে চোখের পানি মুছে চলে গেল। ঈশার যাওয়ার পরেই আপু আমার দিকে আঙুল তোলে। তুই যেটা করছিস সেটা মোটেও ঠিক নয়। আমি রাগকে কন্ট্রোল করে, আচ্ছা এখন তুই যা। এবার আপু চলে গেল। যাক গেছে, ভালোই হয়েছে। কিন্তু মেয়েটা যে এভাবে কষ্ট পাচ্ছে সেটা তো আমার জন্য। এটা কি করা আমার ঠিক হচ্ছে? ওসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শীতলের দোকানে গেলাম। সেখানেও ভালো লাগছে না একদম। রোমান সিয়াম সবাই পাশে আছে আজ, কিন্তু কিছু একটা কম উপস্থিতি ফিল করছি। আমাকে মনমরা দেখে, দোস্ত, কি হয়েছে তোর? কিছু না রে দোস্ত। আরে মামা, বল না, সমস্যা নাই। রিয়েলি বলছি, কিছু না। রোমান একটু রেগে গিয়ে, বুঝলাম, আমরা এখন তোর কেউ না, তাই তো? শালাদের কোনো কিছু কথা না যদি খুলে বলি, তাহলে তাদের এই কথাটা সবসময় মুখে লেগেই থাকে। উফ আল্লাহ, বলছি তাহলে শোন। ওকে বল। এবার আমি পুরো ঘটনাটা বললাম। তারা এতক্ষণ মন দিয়ে শুনলো। যখনই পাবজি এর কথা এলো, তখনই ওরা আমায় বুকে জড়িয়ে নিয়ে, ভাই,
তুমি গেমের মান সম্মান বাঁচিয়েছো। অব্র, তুই যেটা বলছিস সেটা সত্যি ঠিক না। ওই মেয়েটা সত্যিই তোকে রিয়েল লাভ করে। কি জানি। আচ্ছা বাদ দে, তোর একটা যাবে আর একটা আসবে তো। হ্যাঁ রে শালা, তোর মতো আর কি একটাই হয় না, সবসময় আরো 2-3টা নিয়ে ঘুরতে হবে। এই দেখ অব্র, যা তা বকবি না। ও তাই তো। তা কাল কার সাথে ফোনে কথা বলছিলি শুনি? কই? কই মানে? কাল বিজি বলছিল কেন? আরে ওই আর কি, একটা ফ্রেন্ড। সিয়াম রোমানের মাথায় একটা থাপ্পড় মেরে হ্যাঁ, কেমন ফ্রেন্ড সেটা আমরা ভালোভাবে জানি। সবাই হাসাহাসি করছে, কিন্তু আমি হাসতে পারছি না, মন মানতে চাইছে না। আর মনে হচ্ছে ঈশাকেই আমার লাইফে সব থেকে বেশি গুরুত্ব। আমি ওদের বাই বলে বের হলাম ঈশার সাথে মিট করার জন্য। আমি ঈশাদের বাসার সামনে গিয়ে ঈশাকে কল দিলাম। হ্যালো। কি জন্য? না মানে রুমে কেন? কাজ আছে। না আমি পারবো না। মেয়েটার মুখে এখন ভয়ের ছাপ লক্ষ্য করছি। কথাবার্তা কি এই বাইরে দাঁড়িয়ে বলবো নাকি? এটা শুনতেই ঈশা মুচকি হেসে আচ্ছা চলো। রুমে গিয়ে আমি বসে আছি ঈশার দিকে তাকিয়ে। ওকে নিয়ে আমার মনের মধ্যে থাকা জমা কথাগুলো আমি বলতে পারছি না। আর ঈশাও মাথা নিচু করে আমার সামনে বসে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছি। আমি এবার ঈশার পাশে বসে পকেট থেকে মোবাইলটা বের করে ঘাঁটতেই থাকলাম। কিছু বলতে পারছি না। বুকের বাম পাশটা চিনচিন করছে। যদি ঈশা না বলে দেয় তাহলে এই ধাক্কা আমি সহ্য করব কিভাবে? ঈশা আমার দিকে তাকিয়ে অব্রব কিছু বলবা? হ্যাঁ 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 বলছি। মোবাইলের চার্জার হবে? ধুর, আমি কি যাতা বলছি ভয়ে। জি ওয়েট আনছি। ঈশা চলে যেতেই নিজেই নিজের মাথায় ঠুকে অব্র কি যাতা তুই বলছিস? ঈশা আমাকে চার্জার এগিয়ে দিল। আমি ওর সামনে দাঁড়িয়ে হাত বাড়াতেই আমাকে চার্জার এগিয়ে দিল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম মেঘ আস্তে আস্তে কালো হয়ে আসছে। শালা এটা পাবজি খেলা, মাথা শুধু চার্জার খুঁজতেই জানে, প্রেমের কথা বলতে জানে না। ফোনটা চার্জে বসিয়ে আমি ঈশার পাশে বসলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাথে বজ্রঘাত। ঈশা কানে হাত দিয়ে ভয়ে ভয়ে বসে আছে। হঠাৎ একটা জোর বাস পড়তেই ঈশা চিৎকার করে ও মা গো বাঁচাও। এটা বলে আমাকে জোর করে চেপে ধরলো। ঈশা থরথর করে কাঁপছে ভয়ে। আমি আছি, কিছু হবে না, ছাড়ো আমায়। না না ভয় করছে, প্লিজ ছাড়ো না আমায়। এটা বলেই ঈশা আমার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল, আবার আমার বুকেতে মাথা লুকিয়ে নিল। যত বেশি করে বাজ পড়ছে তত ঈশা ভয়ে আমায় আরও চেপে ধরছে। আমিও ঈশাকে খুব জোরে চেপে ধরছি। আমি ঈশাকে আবার ছাড়াতে চাইলে বলছি না আমাকে ছাড়বা না? যদি সারা জীবনে এভাবে ধরে রাখি তবু ছাড়তে বলবি না বুঝি? এটা শুনতেই ঈশা আমাকে আরো জোরে চেপে ধরে আমার বুকে আরো মাথাটা গুজে গিয়ে বলবো না। ঈশা এবার আমার মুখের দিকে তাকাতেই ওর মুখে একটা বিদ্যুৎ চমকানোর আলো পড়তেই আমি আমার হাত ওর মুখে ঢেকে দিতেই ঈশা হেসে ভয় করো না, কিচ্ছু হবে না আমার। সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একটা মানুষকে হারানোর ভয় তো তখনই হয় যখন মন তাকে পুরোপুরি মেনে নেয়। কেন? তুমি আজ পাশে আছো তাই। তাই? হুম। ঈশা আমি তোমায় ভালোবাসি। এটা শুনে মেয়েটা পুরাই আত্মহারা হয়ে গিয়ে খুশিতে সত্যি আমিও ভালোবাসি। আবার একটা বাজ পড়তেই ঈশা আমায় চেপে ধরতেই হাই লাগে 440 ভোল্ট। আমি ঈশার কোমরে হাত দিতেই ঈশা কিছুটা ঘাবড়ে গিয়ে অব্র ভয় করছে এখন খুব। কেন? জানি না তো। বুঝলাম বাজ পড়ছে বলে। ওই জন্য না। তবে ঈশার কোমরে হাত দিয়েছি তার জন্য বলছে আমি শিওর। জানি না। আমি ঈশাকে কোলে তুলে এবার ওর বিছানায় তুলতেই ইলেকট্রিক চলে গেল। পুরো বাসা এখন অন্ধকার। ও আমায় ছাড়িয়ে ওয়েট এমার্জেন্সি আনছি। আমি মুচকি এসে ধুর পাগলি, কাজ তো ফ্ল্যাশ লাইটে হয়ে যাবে। ঈশা কিছু বুঝতে না পেরে মানে? বুঝতে হবে না, কাছে আসো তো। আমি এটা বলেই আমি ওকে বিছানায় ফেলে আমি ওর উপর চেপে গেলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, তবুও এখন যা খুশি দুষ্টামি করতে পারি আমি। আস্তে আস্তে আমার বাম হাতটা ঈশার পেটের উপর রাখতেই ঈশা লজ্জা পেয়ে মনে হয় আমার হাতটা চেপে ধরে। এই ফাজিল ছাড়ো। না ছাড়বো না। ছাড়ো না, কাতুকুতু লাগে। ওকে তাহলে আর একটু নিচে হাত নিয়ে যাই। ঈশারও লজ্জা পেয়ে কুত্তা বিলাই হারামি, আজ মারবো কিন্তু তোমায়। মারাও তো সহজ আর কি, দেখবা। এটা বলেই উল্টে ঈশা আমার উপর চেপে আমার শার্টের বোতাম খুলতে লাগলো। এই ইজ্জত নিবা নাকি? নিব তো। আমি তো শুনেছি শুধু ছেলেরা ইজ্জত নিতে পারে। কেন মেয়েরা পারে না বুঝি? কি জানি, তবে আমি ইজ্জত হানি করতে পারবো না। আমার ইজ্জত অনেক দাম কিন্তু। ঈশা আমার দুটো হাত চেপে ধরে আমার বুকে মাথা রাখে। ওই কুত্তা, এই জায়গাটা আমার নামে আজ থেকে রেজিস্ট্রি করে রাখলাম। অন্য কেউ পেলে কিন্তু খবর আছে। তাই? জি। আর হ্যাঁ,
অন্য মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, নামও যদি আনিস তোকে মেরে ফেলবো। এই তুই তুকারি কেন? যা খুশি করব। আইসে যা খুশি করার, দাঁড়া দেখাচ্ছি মজা। আমি ঈশাকে আমার নিচে ফেলে আমি ওর পেটে হাত দিয়ে এই জায়গাটা আজ থেকে রেজিস্ট্রি করে রাখলাম। এই জায়গাটাতে আমাদের দুজনের ফসল উৎপাদিত হবে। কুত্তা, তোর মুখে বুঝি কিছুই আটকায় না? না, এই চলো না আজ একটু রোমান্স করি। পিচ্ছি পণ্ডিত আবার রোমান্টিক হবে আজ? তো সমস্যা কি? জি জনাব, সমস্যা আছে। কি সমস্যা? যদি কিছু হয়ে যায়? কি হবে? জানি না। কেন জানো না? আমি এবার ঈশাকে একটা কিস করলাম। ঈশা আমাকে ঝাপটে ধরে নিল যেন আমায় ওর বুকের সাথে আমায় পিষে মারতে চায়। আমি খালি গায়ে আছি, ঈশা ওর নখ দিয়ে আমাকে খামচে ধরেছে আর মাঝে মাঝে হেসে বলছে। কুত্তা, যদি ছেড়ে যাও না তোমার খবর আছে। আমিও মজা করে বললাম জমিতে চাষ করতে দাও, তাহলেই যাব না। ঈশা আবারও আমার বুকে কিল ঘষি মারতে লাগলো। বাইরে এখনও ঝমঝম বৃষ্টি পড়ছে। ঈশা কেমন আস্তে আস্তে গরম হয়ে আসছে, আমায় আরও জোরে চেপে ধরেছে। ওর শরীর থেকে এখন যেন কেমন আলাদা কেমন ফিলিংস আসছে। আমার পায়ের উপর ওর পা ঘষাঘষি করছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে যেতেই দেখি সবাই আমাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করছে। আমাকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নিল, কেবলমাত্র আপু ছাড়া। আমি সবার কাছে গিয়ে, কি হয়েছে আম্মু? আব্বু আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে রইল। আম্মুও কোনো জবাব দিল না। আমি আম্মুর হাতে হাত রেখে, আম্মু কি হয়েছে খুলে বলবে তো? কারোর কি কিছু হয়ে গেছে না কেউ মারা গেছে? তোমরা এইভাবে বসে আছো যে? এই কথা শুনতেই আম্মুর চোখ থেকে টপ টপ পানি পড়তে লাগলো। আব্বু ঘৃণায়, হ্যাঁ, তুই মারা গেছিস আমাদের মন থেকে। এই কথা শুনে আমার মাথায় বাজ পড়ে গেল। আব্বু আমায় কখনো এভাবে বলেনি। যতই আমি দোষ করি, আব্বুও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্বু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুই কেন ভুল করবি? আমরাই তো ভুল করেছি তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়ে। আমি এসব শুনে আশ্চর্য হচ্ছি। মানেটা কি? সকাল সকাল কি শুরু করেছে এটা? আমি আপুর দিকে তাকিয়ে, এই আপু, তোরা এমন ব্যবহার করছিস কেন আমার সাথে? আপু কান্না করতে করতে, জি অব্র, তোর জন্য আজ আমরা সমাজে মুখ দেখাতে পারবো না মনে হচ্ছে। এটা বলে আমাকে আপু মোবাইলটা হাতে ধরিয়ে দিল। আর তাতে একটা ভিডিও চলছে। ছেলেটা, আমি আর মেয়েটার মুখ ব্লার করা। আরও ভালোভাবে ভিডিওটায় চোখ রাখতেই, আরে এটা তো আমি আর ঈশা, কাল রাতের ঘটনা। তবে ভিডিওতে কিভাবে সম্ভব? আমি আপুকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে, আপু এই ভিডিও তুই পেলি কোথায়? জি অব্র, তুই এমন একটা কাজ করবি ভাবতে পারিনি। বলবি তো? জানি না কে একটা আননোন নাম্বার থেকে আব্বু আর আমাকে সেন্ড করেছে। কিন্তু কেন? জানি না, তবে এইটা বলছে এই ভিডিও ভাইরাল করে তোকে বদনাম করবে। প্রতিটা কথা শুনে বারবার আমার মাথা কেমন যেন হতে লাগলো। আপু আমি রুম থেকে আসছি, এটা বলেই আমি রুমে এসে বসে পড়লাম। একটা মেয়ে আমায় এভাবে ফাঁসালো, আমি বুঝতে পারলাম না। না, ও ভিডিও করলই বা কেন? তার মানে কি ও আগে থেকে সব সেট আপ করে রেখেছিল? ধুর, কিছুই তো মাথায় আসছে না। আমি আমার মোবাইলটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি ঈশা আমাকেও ওই একই ভিডিও পাঠিয়েছে, যেটা কাল রাতে ওর সাথে হয়েছে। কিন্তু এসবের মানেটা কি? ও কি আমায় ধর্ষক বানাতে চাইছে? কিন্তু ও তো আমায় ভালোবাসে। তবে এসব কেন? এসব কথাগুলো ভেবে নিজে আরও বিরক্ত হয়ে যাচ্ছি। আস্তে আস্তে ঈশার উপর ঘৃণা জন্মাচ্ছে। একটু পর আব্বু এসে, বাসা থেকে বের হয়ে যা। মানে? সি অব্র, সি, তুই এজন্যই সেদিন বিয়ে বাড়িতে যেতে চাইছিলি না, যাতে বাসা ফাঁকা থাকে আর তুই সেই সুযোগ নিস। সি, এখনই আমার বাসা থেকে বাইরে বের হ। আব্বু তুমি ভুল বুঝছো। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু যেটা বর্তমানে ঘটেছে ভাবতে পারিনি আমার পোলা এমন কাণ্ড করবে। আব্বু তেমন কিছু হয়নি। আব্বু রেগে গিয়ে আমায় রুম থেকে তুলে বাসার বাইরে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আব্বু আমার দিকে একভাবে তাকিয়ে আছে কিন্তু কিচ্ছু বলছে না। আমার চোখের কোণে হালকা পানি এলেও সেটা কি নিয়ে আমি বাসা থেকে বাইরে বের হয়ে গেলাম। পকেটে বেশি টাকা নেই, তবে ব্যাংকে কিছু টাকা আছে। রাস্তায় বেসাহারার মতো ঘুরে বেড়াচ্ছি। ঈশাকে যে কল দিব সেটাও ইচ্ছে করছে না আর। এখনও এক কনফিউশনে পড়ে আছি যে ঈশা কেন আমার সাথে এমন করলো। আমার তো ওর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের মোড়ে বাস স্ট্যান্ডে মাথা নিচু করে বসে আছি। হঠাৎ রোমান এসে আমার পিঠে হাত রাখলো।
আমি মাথা তুলতেই রোমান বুঝে গেল আমি প্রবলেমে আছি। রোমান ব্যাগ ট্যাগ নিয়ে হয়তো ওর মেসে ফিরে যাচ্ছে। ও মেসে থাকে এখন। আমি কাঁদতে কাঁদতে রোমানকে জড়িয়ে ধরলাম। বেস্ট ফ্রেন্ড মানেই তাকে পুরোটা জানানো। বেস্ট ফ্রেন্ড মানেই তাকে জড়িয়ে ধরে কান্না করা। বেস্ট ফ্রেন্ড মানেই তাকে সব কথা শেয়ার করা। রোমান আমার চোখ দুটো মুছে দিয়ে, কি হয়েছে দোস্ত, আমায় বল। কিছু না। প্লিজ বল না। আমায় বাসা থেকে বাইরে বের করে দিছে আজ। মনে হয় না আব্বু আম্মু কোনোদিন ক্ষমা করবে বলে। মানে ক্ষমা মানে কি? এই বেটা, ক্ষমা মানে বুঝিয়ে বল। দোস্ত, আমায় খারাপ প্রমাণিত করছে কেউ। কি বলিস? কে সে? আমি পুরো ঘটনাটা খুলে বলতেই রোমান একটা দীর্ঘশ্বাস নিয়ে, চল দোস্ত, তুই আজ থেকে আমার সাথে থাকবি। আর তোকে যে এভাবে বদনাম করেছে তাকে আমি ছাড়বো না। চল তুই আমার সাথে। না দোস্ত, আমি তোর সাথে থাকবো না। থাকবি না মানে? তুই কি এখন গাছের নিচে দিন কাটাবি নাকি? আর খাবার না খেয়ে সারাদিন পানি খেয়ে থাকবি নাকি? ওসব ফিল্মেই মানায়, বাস্তবে না। আমি এবার ঈশাকে ফোন দিলাম, দেখলাম তুললো না। আবার দিলাম, তবুও তুললো না। আবার ফোন দিলাম। ঈশা রিসিভ করতেই আমার বুকের বাম পাশটা কেমন যেন বারবার ধুক ধুক করতে লাগলো। আমি বুকটায় হাত দিয়ে আর এক হাতে ফোনটা কানে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আর চোখের কোণ থেকে একটা একটা করে পানির ফোঁটা পড়তে লাগলো। ঈশা হাসতে লাগলো। ও হয়তো জানে না এই পরিস্থিতিতে ওর হাসি আমায় কতটা কষ্ট দিচ্ছে। আমি নীরবে কান্না করেই যাচ্ছি, আর ঈশা ওপাশ থেকে হাসছে। আমি এবার নিজের মনকে শক্ত করে, ঈশা, তুমি এমন করার মানে কি? এমন মানে কেমন? ঈশা, এখন কোনো ফান হচ্ছে না, তাই হাসি মজা ভেবেও কথা উড়াবে না প্লিজ। তাই? আমি আরো রেগে চিৎকার করে, শাট আপ। ঈশা আবারও হেসে, তুমি ভেবেছিলে তুমি আমায় কষ্ট দিয়ে পার পেয়ে যাবে। যেদিন আমি শুনেছিলাম আমার থেকে প্রিয় তোমার ওই গেম, সেদিনই আমি ভেবে নিয়েছি তোমার সাথে গেম খেলা সম্ভব, কিন্তু ভালোবাসা সম্ভব নয়। প্রতিটা দিক তোমায় নিয়ে গেম খেলবো, খেলতে না চাইলে জোর করে খেলাবো। শুধুমাত্র এখন আপু আর আব্বুর কাছে ভিডিও গেছে, বেশি বাড়াবাড়ি করলে তোমার প্রত্যেকটা চেনা জানা মানুষের কাছে পাঠিয়ে দেবো। তার মানে ঈশা আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমার আস্তে আস্তে গলার স্বর বসে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারবো না মনে হচ্ছে। ওয়াশরুমের এক কোণে বসে গেলাম। তবুও ঈশার সাথে কথা বলার ট্রাই করলাম। তার মানে তুমি আমায় নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে? জি, অবশ্যই, শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করানোর জন্য। মানে? মানেটা এটাই, একটা মানুষ তখনই একটা মানুষকে ভালোবাসে যখন তার অন্য লিঙ্গের দিকে টান পড়ে। ও আচ্ছা, তার মানে তুমি আমায় ভালোবাসতে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। ঈশা আবারও হেসে, কেন মেটাবো না? কাল রাতে তুমিও তো ঠিক ওইভাবেই আমার সাথে চাহিদা মেটানোর চেষ্টা করেছিলে। ঈশা, আমি কোনো রকম চাহিদা মেটাতে চাইনি, তাই কাল রাতে তেমন কিছু হয়নি। তাই? ওয়েট, আর একটা ভিডিও ক্লিপ পাঠাচ্ছি। মানে? কাল রাতে এক গ্লাস পানি চেয়েছিলে, মনে আছে? হ্যাঁ, কিন্তু এক গ্লাস পানির সাথে ভিডিও, কিছুই তো বুঝতেছি না। ওই পানিতে ঘুমের ওষুধ মেশানো ছিল। তারপর যেটা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো না, তো ভিডিওতে দেখে নিও। ঈশার প্রতিটা কথা এখন আমার বুকে সুচ হয়ে ঢুকছে, আর তীরের ফলা হয়ে বাইরে বের হচ্ছে। আমি ঈশাকে কান্না করতে করতে, প্লিজ ঈশা, আমাকে এভাবে ব্যবহার করো না। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো ওই কিছু ঘন্টার মধ্যে। আমার আম্মু আব্বু ভাইয়াও আমায় এতদিন কষ্ট দেয়নি। মুড নিয়ে এই কথাটা বলে ফোনটা রেখে দিল। আমি ভিডিও ক্লিপটা অন করতেই দেখে আমি ঘুমিয়ে আছি। ঈশা আমাকে ঘুমের অবস্থায় যাচ্ছে তাই ভাবে আমার সাথে চাহিদা মেটাচ্ছে। ঈশা আমার উপরে চেপে আছে। আমার এখন কিছু করার নেই, কারণ আমি কিছু করতে গেলে যদি ঈশা আবার জানতে পেরে আরও মানুষকে শেয়ার করে দেয়। আমি নিজেই আমার মাথার চুল ধরে কান্না করতে থাকলাম। আয়নায় নিজের মুখটা দেখে আয়নায় থুতু ছুঁড়ে, দেখো অব্র, বিশ্বাস হলো তো পৃথিবী এখন কেমন? পৃথিবী গোল, তেমনই সবার মন গোল। কার মন কোন দিকে কখন ঘুরে যাবে বুঝতেই পারবি না। কিছুক্ষণ পর রোমান আমায় ডাক দিল। আমি বাইরে বের হলাম, এমনভাবে যেন আমার সাথে এখন কিছুই হয়নি। কিরে, এত লেট হলো কেন? কিছু না দোস্ত, ওই একটু সিগারেট। হ্যাঁ ভাই, এরকম মিথ্যা মুখে হাসি নিয়ে পৃথিবীতে কত যুবক যুবতী যে তাদের দিন পার করছে সেটা তারা ছাড়া কেউ জানে না। মনে হাজারো ব্যথা, তবুও মুখে হাসি। হ্যাঁ, এটাই তো আসল জীবন। রাত এখন 1টা বাজে। হঠাৎ ঈশার কল। আমি রিসিভ করলাম না। আরও অনেকবার করলো। আমি জানি ওর চাহিদার জন্য আমায় ফোন দিচ্ছে। কিছুক্ষণ পর ঈশার একটা টেক্সট এলো। অব্র, যেটা করছো সেটা কিন্তু ভালো হচ্ছে না।
এই জন্যই আমার বাসায় না এলে কিন্তু তোমার আমার ভিডিও ক্লিপ অন্যদের দিয়ে দেব। আমি রেগে দাঁতের উপর দাঁত চেপে, এই তুমি কি আমায় ব্ল্যাকমেইল করছো নাকি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে? আর হ্যাঁ, ওই ভিডিওতে আমি আর তুমি দুজনই আছি। অব্র, তুমি 2020 সালে দাঁড়িয়ে কথা বলছো, হয়তো তুমি ভুলে গেছো মুখ ব্লার করার অপশনটা। আমি যেতে পারবো না, আমি তোমার বাসার কাছাকাছি নেই। কই গেছো তুমি? সেটা জেনে তোমার লাভ কি? জেনে আমার লাভ নেই মানে? জি নেই, আমি তোমার থেকে অনেক দূরে এসে গেছি, আমি আর ফিরতেও চাই না। ও তাই? তবে মনে আছে তো ভিডিও ক্লিপের কথাটা? জি। কোনো বাহানা না করে সরাসরি আমার বাসায় এসো। আমি নিরুপায় হয়ে ম্যাসে থাকা একটা বাইক নিয়ে রওনা হলাম। রোমান প্রথমে কিছুটা রাগারাগি করলেও ওকে শান্ত করে বের হলাম। আমি ঈশার বাসায় গিয়ে দাঁড়িয়ে আছি, দরজায় না নক করেই। ভাবছি আমি কি করতেই বাসায় এলাম, না আসাটাই বেটার ছিল। একটা মেয়ের চাহিদা মেটাতে আমি তার বাসার সামনে দাঁড়িয়ে, এখন মনে হচ্ছে নিজেকে একটা কল বয় যারা চাহিদা মেটানোর জন্য নিজের বাসার দরজায় ডাকে। আমার কিছু করার নেই, নিজেকে যে দোষমুক্ত করব তার উপায় নেই। কল রেকর্ডিং করতে পারি আমিও, কিন্তু একটা মেয়ে আমার জন্য নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না। একটা ছেলের কলঙ্ক ক্ষণস্থায়ী, কিন্তু একটা মেয়ের কলঙ্ক লাগলে সেটাকে নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে। থাক, এসব ভেবে আর কি হবে। এবার আমি দরজায় নক করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দরজাটা খুলতেই দেখি ঈশা সামনে দাঁড়িয়ে একটা ছোট জামা পরে। আমি চোখ তুলে ওর দিকে আর তাকালাম না। ঈশা আমার সাথে কোনো কথা না বলে আমাকে সরাসরি রুমে নিয়ে গেল। আমি রুমে এসে চুপচাপ বসে আছি, ঈশাও আমার পাশে। ঈশা একগাল হাসি মুখে নিয়ে, কি হলো, আমার দিকে তাকাও। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইলাম। ঈশা আমার মাথাটা ধরে তুলল, আমি চোখ বন্ধ করে দিলাম সাথে সাথে। ঈশা আমার মাথাটা ওর বুকে রেখে, অব্র, তুমি খুব বড় ভুল করে ফেলেছো। আমি কোনো দিন কষ্ট পাইনি, আর তোমার কষ্ট কিভাবে সইব বলো? আমি তোমায় খুব ভালোবাসি। এই কথাটা শুনে আমার চোখ লাল হয়ে গেল রাগে আর ঘৃণাতে। আমি মিষ্টি হেসে, তাই তুমি এখনো ভালোবাসো তাই না? জি, অনেক ভালোবাসি। ঈশা, ভালোবাসা তো মন থেকে হয়, কারোর চাহিদা মেটানোর জন্য নয়। তাই নাকি? তা যারা একে অপরকে ভালোবাসে তারা নিজস্ব চাহিদা মেটায় না? অবশ্যই মেটাই, তবে এসব কাপল না। আর যারা মেটায় তাদের একে অপরের মত নিয়ে। ও, তার মানে তোমার কাছে বুঝি পারমিশন নেওয়া লাগবে? আমি আরো বিরক্ত হয়ে, এই তুমি সরো তো, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তোমায় কি এই জন্য ডেকেছি নাকি? যেটার জন্য ডেকেছো সেটা আমি অনিচ্ছাই করতে বাধ্য। ও, এটা বলে আমি নিজেই ঈশার থেকে কিছুটা দূরে গিয়ে বসলাম। ঈশা আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। এখন আমার ঈশার দিকে চোখ তুলতেও ঘৃণা করছে। ঈশা একটা ফুলের মতো মেয়ে, কিন্তু তার মনোভাব এতটা খারাপ হবে ভাবতে পারিনি। ঈশা আবারও আমার কাছে এসে আমার হাত দুটো ধরে আমার কপালে একটা কিস দিয়ে, আমি কিন্তু আর পারছি না। তো আমি করব। কি করব মানে? প্লিজ ঈশা, আমার ভালো লাগছে না। ঈশা হেসে, পারবো না বললে কিভাবে হবে বলো? ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছিকে দরকার, তাই না? ছি ঈশা ছি, আমি ভাবতে পারিনি তোমার কথাবার্তা এমনভাবেও চেঞ্জ হয়ে যাবে বলে। চুপ। আজও আমার অনিচ্ছায় নিজের চাহিদা মিটিয়ে ঈশা ঘুমের দেশে হারিয়ে গেছে, আমাকে ওর বুকে রেখে। ঈশার বুকে থাকতে এতটা আমায় খারাপ লাগছে সেটা মাত্র আমিই জানি, আর আল্লাহই জানে। হঠাৎ দেখতে পেলাম ওর মোবাইলটা বালিশের নিচে হালকা বেরিয়ে আছে। আমি আস্তে করে বের করে পাওয়ার সুইচ অন করতে দেখি লক। ফিঙ্গারপ্রিন্ট আছে, কোনো অসুবিধা নেই। আমি আস্তে করে ঈশার বুক থেকে মাথা তুলে ঈশাকে আরও একটু জড়িয়ে ধরলাম, যাতে ঈশা না বুঝতে পারে কিছু। এবার আস্তে আস্তে ওর একটা হাতের 5টা আঙ্গুল আমার 5টা আঙ্গুলের মধ্যে ভরে নিলাম। ঈশা হঠাৎ যেন জেগে উঠল মনে হয়। আমার বুকটা ধুকপুক শুরু হয়ে গেল। না না, ঘুম ভাঙেনি, তবে ও আমাকে আরও একটু জড়িয়ে ধরে আমার উপর পা তুলল। আমি এবার ওর ফোনটা আস্তে করে ওর আঙ্গুলের কাছে নিয়ে গিয়ে টাচ করতেই ফোনটা আনলক হয়ে গেল। ফোনটা আমি হাতে নিয়ে চারদিকে খুঁজছি, কিন্তু কোথাও সেই ভিডিও ফাইলটা নেই। তাহলে কি ডিলিট করে ফেলেছে? না, ও ডিলিট যদি করে দেয় আমায় এভাবে ভয় দেখাতে পারবে না। আমি এত স্পিডে ফোন ঘাঁটছি যে আমার হাত পা অটোমেটিক কাঁপা শুরু হয়ে গেল। নিজেকে শান্ত করলাম। অভ্র, কুল কুল, ফোন যখন পেয়েছিস নিশ্চয়ই এখানেই আছে। টানা 30 মিনিট খুঁজে চলেছি, কিন্তু কোনো ফাইলেও পাচ্ছি না। দেখি তো ফাইল হাইড করে রেখেছে নাকি। ওই অপশন চালু করার কিছুক্ষণ পরেই দেখি একটা ফাইলে
5টা ভিডিও আছে। আমি সাথে সাথে আমার মোবাইলে শেয়ার করে নিয়ে ডিলিট করে দিলাম ওই ভিডিওগুলো। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে, ঈশা, তোমার খেলা শেষ। যেভাবে তুমি আমায় ব্ল্যাকমেল করছিলে, এবার থেকে তোমায় আমি করব। তোমায় শুধু বুঝাবো কাউকে ভয় দেখানোর পরিণতি কী। আমি আমার ফোনটায় আরও হার্ড লক দিয়ে রেখে ঈশার দিকে মুচকি হেসে ঘুমিয়ে পড়লাম। কাল মজা দেখাবো, কে কতটা বড় কাল বুঝাবো। প্রতিটা কথা শোধ নেব। ভোর হতেই আমি ঈশার বাসার বাইরে চলে এলাম। ঈশাই আমায় বের করে করে দিল। ঈশার দিকে তাকিয়ে মুচকি হেসে, বা ঈশা, এটা বলে আমি আবার ম্যাসে চলে এলাম। ম্যাসে আসার পরেই আমি সিমটা অফ করে দিলাম, কারণ ম্যাসে ওয়াইফাই আছে, প্রবলেম নেই। রাতে ওয়াইফাইয়ের স্পিড নেই দেখে আমি সিম অন করলাম। আর ঈশা কল করলেও অসুবিধা নেই, এখন আমি ওকে আর ভয় পাই না। আবারও আজ রাত 12টা বাজতেই ঈশার কল। অব্র, বাসায় আসো। আমি হেসে হেসে, কেন? জানো না কেন আসতে হবে? তোমার ভাইয়ার কাছে গেলে? ওটা ভাবতে পারছো? মানে? মানেটা খুবই সহজ, আমি যাব না। আর কাল সকালে আমার আব্বু আপুর কাছে ভুল স্বীকার করে এসো। ঈশা ধমকে আমায়। এই অব্র, তোর তো দেখি খুব আশকারা বেড়ে গেছে। আমি প্রচণ্ড রেগে চিৎকার ও ঘৃণায়, চুপ! তোর মতো মেয়ে আমায় ভালোবাসে, যাকে ভালোবাসে তার সাথে এইভাবে পরপর 2 দিন প্রতারণা। আমি চাই না তুই মানুষের কাছে তুই একটা কলঙ্ক নিয়ে ঘুরে বেড়া। আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার জিনিস এখন আমার কাছে, দেবো নাকি অন্যদের বিলিয়ে? মানে? হা হা হা, কি কষ্ট পাচ্ছিস নাকি? কষ্ট পেলে বাসায় বসে ফিডার খা। এবার আমার খেলা দেখ। তুই তো আমায় সার্কাস খেলা দেখেছিস, আমি তোকে সাপ খেলা দেখাবো। এটা বলেই কলটা রেখে দিলাম। এরপরে আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম, ফোনটা সাইলেন্ট করে। সকালে উঠে দেখি 999+ এর উপরে মিসড কল। নিজেকে এবার খুব প্রশান্তিতে অনুভব করছি। ঈশা, তুই আমায় যে কষ্ট দিয়েছিস, তোকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো যে কাকে কষ্ট দিলে কার কতটা কষ্ট মনে হয়। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি বাসার দিকে রওনা হলাম। আমার এখন ভয় করছে না, এখন পুরোপুরি আমার হাতে প্রমাণ আছে। আর আমি যদি ফাঁসি, ও নিজেও ফাঁসবে। বাসায় গিয়ে দেখি এখানে তো ঈশা আবার অন্য খেলা দেখাচ্ছে। আমি হাসতে হাসতে বাসার ভিতরে গিয়ে ঈশার গালে একটা জোরে থাপ্পড় দিলাম। বাসার সবাই আছে, এমনকি ওর ভাইয়াও। আপু জানিয়েছে মনে হয়। ঈশা গালে হাত দিয়ে মাথা নিচু করে দিল। সাথে সাথে আমার পায়ের উপর ওর চোখের জল পড়ছে। হয়তো পাপের পূর্ণ করছে, চোখের জল আমার পায়ের উপর ফেলে। ঈশা কান্না করছে নাকি অভিনয়, সেটা আমি এখনো বুঝতে পারছি না। কান্না করলে করুক, তাতে আমার কি? ঈশার ভাইয়া আমাকে রেগে, অব্র, তোমায় একটা ভালো ছেলে ভাবতাম, কিন্তু একটা মেয়ের উপর হাত তুললে আমি ভাবতেও পারিনি তুমি এরকম একটা বাজে ছেলে হবে। ও তাই? আপনার বনবুচি ধোয়া তুলসী পাতা। আমার আব্বু তখনই আমার জামার কলারটা তুলে ধরে, তোর এত বড় সাহস, বড়দের মুখে মুখে কথা বলিস? আব্বু শোনেন, আব্বু শোনেন। আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো, আর আমার গালে থাপ্পড় মারলো, আপনি ওকে এত সহজে ছেড়ে দেবেন নাকি? দিন একটা আপনিও থাপ্পড় আজ আমার গালে মেরেছে। কিছুদিন আগে ওই ঘটনা ঘটিয়ে আপনার মুখে চুনকালি মাখিয়েছে। ঈশার কথা শুনে আমি বারে বারে অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ে নিজের কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য কি কি না হয় করতে পারে। আব্বু আমার কলারটা ধরে ঠেলে ফেলে দিয়ে, এ আমার পোলা নয়, বিশ্বাস করো মা, এ আমার বংশের রক্ত নয়। সি সি সি, সবার সামনে আমাকে এভাবে অপমান করলো। আব্বুর ভুল বোঝা দেখে আমি নিজেকে সামনে না রাখতে পেরে, ভাইয়া, আপনার কিছু বলার থাকলে আপনিও বলতে পারেন। আপনাদের ভাই বোনের শিরাতেও তো আপনার বোনের মতোই রক্ত বইছে। আপনার বোন এতটা খারাপ, মিথ্যাবাদী, প্রতারক আমি কখনো বুঝতে পারিনি। অব্র, আর একটা কথাও আমার বোনের নামে শুনতে চাই না। আমার বোন 100তে 1টা। এটা শুনে ঈশা একটু ভাব দেখিয়ে কলার চুলগুলো ফু দিল। আমি আরও রেগে গিয়ে, এই মেয়েকে আমি এত সহজে ছেড়ে দেব না। জি, 100তে 1টা। কারণ আপনার বোনের মতো অন্যদের বোনগুলো প্রতারক নয়। জানেন আপনার বোন কি করছে? কেন, কি করছে আমার বোন? আব্বু আম্মু আর আপু, তোরা একটু নিজেদের রুমে যা তো। এটা বলতেই আপু আম্মু আব্বুকে নিয়ে একটা রুমে চলে গেল। আমি এবার হেসে হেসে ঈশার দিকে তাকিয়ে ঘৃণা ও রাগী মনোভাব নিয়ে, দুলা ভাই, আমি যেটা এখন দেখাতে চলেছি সেটা আপনি দেখতে পারবেন তো? না দেখতে পারার কি আছে? শুনলাম তুমি একটা মেয়ের সাথে বেড শেয়ার করেছো। ও তাই? তা মেয়েটা কে জানতে চাইবেন না? এই ঈশা, রুমে যা। ঈশার এবার খুব ভয় পেয়ে, ফুর ভাইয়া, ওসব ছাড়তো, চল বাসায় যাই, ভাল লাগছে না। এটা বলে ওর ভাইয়ার হাত টেনে ধরতেই আমি পথ আটকিয়ে, দাঁড়ান ভাইয়া, যাচ্ছেন কোথায়? আমি খারাপ, তার আরও কিছু খারাপ জিনিস দেখে যান। ঈশা আমার দিকে রেগে কটমটিয়ে তাকিয়ে,
আপনার ফালতু জিনিস দেখার মতো আমার কাছে কোনো টাইম নেই। আপনি কেমন সেটা আমার জানা হয়ে গেছে। এই যে মিস ঈশা, বড়দের মাঝে নাক গলাবেন না। আর আপনার এত জ্বলছে কেন? এবার আমি একটু মুখটা আড়াল করে ঈশার দিকে হেসে, আপনি নন তো তাহলে? ঈশার ভাইয়া কিছুটা শুনতে পেয়ে, অব্র, কি বললে আমার বোনকে? তোমার সাথে ও বেড শেয়ার হয়েছে? তোর ছোট লোক জানোয়ার। এত গালাগালি দিতে দিতেই আমার গালে হাত তুলতেই আমি ঈশার ভাইয়ার হাতটা খুব শক্তভাবে ধরে, ভাইয়া যে গালিগুলো আমাকে দিলেন সে গালিগুলো আমার মতো আপনার বোনও কিন্তু পাওয়ার সমতুল্য। ঈশার ভাইয়া আরও রেগে গিয়ে ঈশার কাছে গিয়ে, ঈশা, অব্র যা বলছে সব কি সত্যি? ঈশা এমন অভিনয় করছে ওর সামনে মনে হচ্ছে কোনো একটা অভিনেতাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাদের বাসায়। ঈশা ওর ভাইয়ার হাত ধরে খুব কান্না করে করে, ভাইয়া আমি ওর ভিডিওটা ওদের বাসার সবাইকে দিয়েছি বলে ও এইভাবে আমায় শাস্তি দিতে চাইছে। ভাইয়া ওর কথা একদম বিশ্বাস করবা না। ভাইয়া এখানে আমার এক মুহূর্ত থাকতে দম বন্ধ হয়ে আসছে। আমি আর এখানে থাকতে চাই না। ঈশার ভাইয়া ধমক দিয়ে আবারও ঈশাকে, ঈশা, অব্র যা বলেছে সত্যি হলে কিন্তু তোর এই ভাই তোকে আর কোনোদিন চিনবে না। আবারও ঈশা আরও বেশি ঢং করে কান্না করতে করতে, ভাইয়া আমায় বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। দেখছো না কেমন আমার দিকে তাকিয়ে আছে? মনে হয় এর পরের বারে আমায় বেডে তুলতে চায়। ভাইয়া চলো এখান থেকে। ওর ভাইয়ার সারা শরীরে লোম দাঁড়িয়ে গেছে, শিরাগুলোতে রক্ত মনে হচ্ছে থেমে গেছে। দাঁতে দাঁত লাগিয়ে আমার কাছে এসে, অব্র, আমার বোনের থেকে দূরে থাকবি, নয়তো তোকে আমি মেরে ফেলবো। আমি হেসে হেসে, সে তো কবেই ছেড়ে দিয়েছি, প্রতারকদের থেকে দূরে থাকাটাই বেটার। ঈশা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি ওর হাসি দেখে আরও রেগে গেলাম। এই হাসিটা এককালীন আমার খুব প্রিয় ছিল, কিন্তু আজ আমার এই হাসিটা আমায় বেশি করে ঘৃণা জন্মে দেয় আমার প্রতি। ধন্যবাদ ভাই। এটা বলে ঈশার ভাইয়া মাথার চুলগুলো ঠিক করছে। আমি তখনই, ভাইয়া মাথাটা একটু ঠিক করে নিন, নয়তো একটু পরে যেটা আপনি দেখতে চলেছেন সেটা দেখে হয়তো আপনি নিজে ঠিক থাকতে পারবেন না, কি করবেন কি না করবেন। ঈশা শুনে কিছুটা অবাক হয়ে, কি দেখাবেন শুনি আপনি? যেটা আপনি দেখিয়ে আপনি আমায় ভয় দেখাচ্ছিলেন সেটাই। সাথে সাথে ঈশা মোবাইলটা বের করে মোবাইল চেক করতে লাগলো। হঠাৎ ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি হাসলাম ঈশার দিকে তাকিয়ে। ঠকবাজ ছেলে একটা। ঈশার ভাইয়ার আমাদের কথার মাঝে আমার বোন তোমাকে ভয় দেখাচ্ছিল কিভাবে শুনি? আমি পকেট থেকে মোবাইলটা বের করতেই ঈশা সাথে সাথে আমার পায়ে পড়ে গেল আর আমার পা জড়িয়ে, অব্র প্লিজ প্লিজ অব্র। ঈশার ভাইয়া ঈশাকে ছাড়াতে চাইলেও ঈশা আমার পা ছাড়তে চাইল না। ঈশার ভাইয়া অবাক হয়ে গিয়ে, আমার বোন তোমার পা এভাবে জড়িয়ে ধরে আছে কেন? ঈশা তুমি নিজেই বলবা নাকি আমি ওটা দেখিয়ে প্রমাণ করে দিব? ঈশা এবার উঠে দাঁড়িয়ে ওর ভাইয়ার সামনে, ভাইয়া কি করেছিস বল। আমি চিৎকার করে, আম্মু আব্বু আপু সবাই বাইরে বেরিয়ে আয় জলদি। এবার সবাই বেরিয়ে আসতেই ঈশা সবার সামনে দাঁড়িয়ে, আমায় ক্ষমা করবেন, এতে অব্র যতটা দোষী ততটা আমিও দোষী। এটা বলে ঈশা মাথা নিচু করে কান্না করতে থাকলো। ওর ভাইয়া চিৎকার করে, মানে সবটা খুলে বল। ভাইয়া যেটা তুমি শুনেছো সবটা ঠিকই, কিন্তু ও যে মেয়ের সাথে ওসব করেছে সেটা আমি। এটা শোনার সাথে সাথে সবার মাথায় বাজ পড়ে গেল। আমার আম্মু এবার রেগে আগুন হয়ে গেল। আপু আম্মুকে ধরেছে আর আম্মু, তাহলে আমার ছেলেকে বদনাম করার মানে কি? এই মেয়ে বলো, তুমিও তো সমান দোষী। ঈশার ভাইয়া এসব শোনার সাথে সাথেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঈশা কান্না করতে করতে, আন্টি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমরা রুমে বেড শেয়ার করেছি ঠিকই, কিন্তু আমি অব্রকে সত্যি অনেক ভালোবাসি। আন্টি আমায় ক্ষমা করে দিন। আমি আপনার ছেলের উপর পরপর অত্যাচার চালিয়েই গেছি, কারণ আমি খুবই জেদি। বিশ্বাস করুন আমি এরকম করতে চাইনি। প্লিজ আমায় বিশ্বাস করুন। ঈশার ভাইয়া, তোরা তার মানে রিলেশনে ছিলি? ঈশা কান্না করতে করতে, জি ভাইয়া ছিলাম। তাহলে তোর লজ্জা করলো না যাকে তুই ভালোবাসিস তাকে বাসার মানুষের সামনে ছোট করতে? ভাইয়া আমার ভুল হয়ে গেছে। চুপ, আমি তোর ভাইয়া না। আমি জানতাম আমার বোন একটা ছিল, সে মারা গেছে। তোর মতো বোনের থেকে বোন না থাকা অনেক ভালো। প্লিজ ভাইয়া। এটা বলে ঈশা ওর ভাইয়ার পায়ে ধরতে ওকে ঠেলে ফেলে দিয়ে, বাসায় আজ থেকে তোর কোনো ঠাঁই নেই, যেখানে খুশি যেতে পারিস। ঈশার ভাইয়া আমার কাছে এসে মাথা নিচু করে আমার হাত ধরে, অব্র সরি, তুমি যতটা দোষী তার থেকে আমার বোন আরো বেশি দোষী। এটা বলে ভাইয়া আমাদের বাসা থেকে বের হতে যাবে। ঈশা ওর ভাইয়ার পা ধরেছে তো আর ছাড়তেই চাইছে না। ওর ভাইয়া ওকে আবার ঠেলে দিয়ে,
বলেছি না আমার বোন মারা গেছে। ভাইয়া প্লিজ, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, প্লিজ। ওর ভাইয়া কোনো কথা না শুনে সোজা চলে গেল। ঈশা আমাদের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু আপু সবাই চুপ আছে। আমি ঈশার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে, কি বলেছিলাম না বাপেরও বাপ আছে। ঈশা মাথা নিচু করে, ভাইয়া আমায় মাফ করে দাও প্লিজ। আমি আরো হেসে, মনে আছে আমার প্রতিটা কষ্ট, আমার অনিচ্ছাতে ছিচি ওসব মুখে কিভাবে কথা আনি। যাও আমার বাসা থেকে বেরিয়ে। আমি কোথায় যাব? যেখানে মন চায় সেখানে যাও। পথে যাও, দেখো কাউকে আমার মতো ভয় দেখে কিছু লুটতে পারো কিনা। যাও, বের হও আমার বাসা থেকে। ঈশা সোজা আমার আব্বুর পায়ে পড়ে যেতেই আব্বু পা না ধরতে দিয়ে ওর দিকে না তাকিয়ে, অব্র যা বলছে ঠিকই বলছে। ঈশা খুব কান্না করছে আর ফুপিয়ে ফুপিয়ে বলছে, আঙ্কেল, আপনারা আমায় একটা আশ্রয় দেন। আমার বাসায় আমায় আর কোনো দিন ঢুকতে দেবে না। আমার ভাইয়ের কথাই শেষ কথা। আমাকে আপনারা যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। আমি হেসে, আম্মু তুমি বলছিলে না কাজের মেয়ে দরকার, এই তো পেয়ে গেছো তোমরা। এত যখন রিকোয়েস্ট করতে পারলি, যদি আজ প্রমাণ জোগাড় করতে না পারতিস তাহলে আমাদের কেন? সমাজের প্রায় সবার কাছে তুই আজ একটা খারাপ বদনাম ঘাড়ে নিয়ে চলাফেরা করতিস। এটা বলে আম্মু আব্বু চলে গেল আমার রুম থেকে। আপু আমার সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, হঠাৎ কেঁদে উঠল। আমি সাথে সাথে আপুর কাছে গিয়ে, এই তোর আবার কি হলো? তোর দুলাভাইকে আমি আগে কত ভালো ভাবতাম, কিন্তু আজ তোকে না জেনে না শুনে অপমান করলো, তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপু ছাড় না, আমাকে না হয় রাগের মাথায় একটু একটু বকেছে। না ভাই, তোর এই অপমান আমি কিভাবে সহ্য করব বল? আমি আজই ওর সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলবো। আপু এটা বলে আরো কান্না করতে লাগলো। আর কান্না করবেই বা না কেন, দীর্ঘদিনের সম্পর্ক যে। আমি আপুকে থামিয়ে, তুই কি যে বলিস না। আচ্ছা, তোকে যদি অন্য কেউ আজ ওরকম বাজে কথা আমার সামনে বলতো, আমি কি তাকে ছেড়ে দিতাম? তেমনি দুলাভাইও ওর বোনের হয়ে প্রতিবাদ করেছে। আরও আপু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর বলল, এমনিতেও তো আজ সম্পর্কটা নষ্ট করে দিতেই হবে, তাই না? আমি কিছুটা আশ্চর্য হয়ে, কেন? আজ যা হলো তারপরেও কি আব্বু আম্মু আমাদের সম্পর্কটা মেনে নিবে? দেখ আপু, তুই বেশি বেশি চিন্তা করিস না তো। না মানলে তোদের ভাগিয়ে দেব, আমি পাশে আছি। এটা বলার সাথে সাথেই আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে, এই অব্র, তোকে কি আমি আব্বু আম্মুর এই শিক্ষা দিয়েছি যে কাউকে ভাগাতে হেল্প করবি? আম্মু আব্বুর কথাটা একবার ভেবে দেখ, তারা কি বাইরের সমাজে মুখ দেখাতে পারবে? আম্মুর কথা ভেবে দেখ, যে 10 মাস 10 দিন গর্ভে রেখে একদিন প্রসব করে আমার লালন পালন করেছে। আজ আমার 23টা বছর তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে যাব? যে আব্বু নিজের জন্য একটা জামা না কিনে তোর জন্য আমার জন্য পড়ালেখার খাতা পেন আনে, তাদের ছেড়ে কিভাবে আমি যেতে পারি? তাই অব্র, খবরদার এমন কথা মুখেও আনবি না। আমি আপুর কথাগুলো একভাবে শুনলাম। নিজের ভালোবাসা তাহলে বিসর্জন দেবে? এভাবেই তো পৃথিবীর বুকে কত ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমি আপুর হাতে হাত রেখে, জি আপু, তোর কথাগুলো সঠিক। আমি অত বুঝি না তো। ঠিক করেছিস আমায় থাপ্পড় মেরে, নয়তো তোর মুখ থেকে আজ এত ভালো কথা না শুনে হয়তো আমার জ্ঞানচক্ষু খুলতো না। তবে আমি আম্মু আব্বুকে বোঝানোর ট্রাই করব। এটা বলাতে আপু কিছুটা থেমে আমার গালে হাত দিয়ে, লাগেনি তো তোর? দূর কি যে বলিস না। লাগলে আমার গালেও মেরে দে। এই চুপ কর, তোর রুমে যা। অব্র, তোর কি মন খারাপ? না তো, আমি ঠিক আছি। অব্র, আমি তোর আপু, কিছু হলেও বুঝতে পারি। বুঝতে যখন পারছিস তাহলে জিজ্ঞাসা করছিস কেন? ঈশার জন্য খুব খারাপ লাগছে বুঝি। তুই চাইলে আমি তোর রুমে ওকে পাঠিয়ে দেব। এটা শুনতেই আমি আপুর দিকে বড় বড় চোখ করলাম। আপু আমতামতা করে, না না, মানে তোর মন খারাপ তো, তাই বলছিলাম আর কি। বলবি না কেন? তুই কি ঈশার চামচা নাকি? আপু আমার মাথায় হাত বুলিয়ে, চামচা কেন হতে যাব? ও যেটা করেছে তার জন্য ওর উপর প্রচুর ঘৃণা হয়, কিন্তু ও তো একটা মেয়ে, আর ওর কষ্টটা আমি ফিল করতে পারি, হালকা হলেও পারছি। তার মানে কি তুই বোঝাতে চাইছিস ঈশা আমায় ভালোবাসে? দেখ আপু, বেশি নাটক করবি না ওর হয়ে। ওর কাছে যা, আমার কাছে আসবি না একদম। অব্র, তুই আমায় ভুল বুঝছিস। না, ভুল বুঝছি না। ঈশার কথা বললে আমার কাছে আসবি না প্লিজ। এটা বলে আপুকে দরজার বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দরজায়
গাইতেই কান্না করতে করতে বসে গেলাম। এত ঘৃণা করি তবুও ওর কথাই কেন বারে বারে মনে পড়ে। যত ঘৃণা করতে চাইছি তত ভালোবাসা বেড়েই চলেছে। আমার মাথার চুলগুলো এখন কেমন উস্কো খুস্কো। আমি পুরুষ মানুষ, আমাদের মনে ব্যথার বৃষ্টি চললেও চোখে খুবই কম বৃষ্টি নামলে হয়তো সেটা মধ্যরাতে নামে। আমি উঠে আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে দেখলাম। এই সেই অভ্র তো, যে আগে হাসি মুখ নিয়ে এই আয়নার সামনে দাঁড়িয়ে থাকতো? না না, এটা সেই অভ্র নয়, এ তো সেই অভ্র যে দিনের পর দিন ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। আমি নিজের মুখ হাসি দেখার চেষ্টা করলাম, কিন্তু আয়নার দিকে তাকাতেই নিজের মুখকে নিজেরই দেখতে ইচ্ছা করে না। আমি ফিসফিস করে মুখ চাপা দিয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ আমার পাগলামি বেড়ে গেল। মাথায় হাত দিয়ে আছি, মাথাটা কেমন যেন করছে। মনে হচ্ছে এখনও আমার মাথায় রাগ আর ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। তাই নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আয়নায় জোর করে ঘুষি মারতে লাগলাম। দুটো হাতে টপ টপ করে রক্তের ফোঁটা বেঁচেতে পড়ছে। আমি পুরো ঘেমে গেছি। নিজের এখন কোনো কিছুই ভালো লাগছে না। আমি আমার মাথায় হাত দিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিজেই পাগলের মতো হা 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 করে হেসে ঘৃণার চোখে হা 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 ছাড়বো না ছাড়বো না এটা বলে নিজেই নিজের আনমনে হাসতে হাসতে বেডে গিয়ে শুয়ে পড়লাম। হাত দুটো বেডের পাশে ঝুলছে, টপা টপ করে রক্ত পড়ছে। দরজাটা খোলা আছে, হয়তো বাতাসের বেগে খুলে গেছে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছি আর নিজেই নিজের আনমনে হেসে যাচ্ছি। আর মনে করছি সেই পুরনো দিনের কথাগুলো, যাতে আমার মনে আরও ঘৃণা জন্মায়। সেই প্রথম দেখা শীতলের চায়ের দোকানের সামনে, সেই তাকে হালকা ফ্লার্টিং, সেই শাড়ি পরে বিয়েবাড়িতে দেখা, সেই আমার বাসায় আপুর কাছে টিউশন নিয়ে আসা, সেই মেঘে আচ্ছন্ন সারারাত বৃষ্টিপাত আর বজ্রপাত। এটা মনে পড়তেই আরও নিজের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। হঠাৎ বুঝতে পারলাম আমার রুমের পাশে নূপুরের শব্দ। হয়তো আপু আমার রুমের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু ওটা আপু নয়, ঈশা। ঈশা আমাকে এই অবস্থাতে দেখে ছুটে এসে আমায় ওর বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে, আন্টি, আঙ্কেল, আপু, জলদি আসেন। ঈশা কান্না করছে আর আমার হাত দুটোকে ওর হাতে হাতে রেখে কাঁচের টুকরোগুলো বের করছে।